আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোল টেবিল অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, সরকারে থাকলে জনকল্যাণের বিভিন্ন পলিসি এবং প্রকল্প গ্রহণ করা সহজ হয়, বিরোধী দলে থাকলে জনগণের পক্ষে সরকারের জবাবদিহি করা সহজ হয় এবং এই কাজটি করেন রাজনৈতিক দলগুলো। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় সরকার এবং বিরোধী দল। গণতন্ত্রের সাধারণ ফর্মুলা এটাই, কিন্তু বাংলাদেশের শেষ 3টি জাতীয় নির্বাচনে সরকার কিংবা সংসদের বিরোধী দল নির্ধারণে কোনো ভূমিকাই রাখতে পারেনি দেশের জনগণ। সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, দলটি দলবাজি আর স্বজনপ্রীতির মাধ্যমে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, আর্থিক খাতসহ প্রতিটি খাত ধ্বংস করে দিয়েছে। জনগণের উপর আস্থা না রেখে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উপর ভর করেছে। এতে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশে গড়ে উঠেছে তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটেছে দেশের মানুষের স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজনীতি হতে হবে জনবান্ধব। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলবাজি, দখল, সন্ত্রাস বাদ দিয়ে রাজনীতি করতে হবে জনকল্যাণে। এর জন্য সবার আগে পরিশুদ্ধ হতে হবে খোদ রাজনীতিকেই। কিন্তু দীর্ঘদিনের অপচর্চায় দেশে যে জনবিমুখ নোংরা রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে তার থেকে বেরোনোর উপায় কি এত সহজ? আর করণীয় বাকি? এসব প্রশ্নকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতির সংস্কার চ্যালেঞ্জ কি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান, রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান, রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান, আমাদের সঙ্গে আরও যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রয়েছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। এই জন্য আমাদেরকে স্ক্রলে দেখানোর যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। দর্শক, অনুষ্ঠানটি আগের সঙ্গে ফেসবুকে এবং ইউটিউবে প্রচারিত হচ্ছে। সরাসরি শুরুটা করতে চাই সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান আপনাকে দিয়ে। বলা হয় যে আন্দোলন আসে, আন্দোলন যায়, মানুষের মুক্তি ঘটে না। এবং বলা হয়েছে যে এই ৭১-এর পর আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম, এরপরেও ২০২৪টা অনিবার্য হলো। তার মানে হচ্ছে রাজনীতির ভেতরেই ব্যাপক সংস্কারের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে এই কথাগুলো বারবার বলা হচ্ছে। এবং বেশ কিছু জনপ্রিয় কথা আমরা ইদানিং শুনছি যে 2 মেয়াদে বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলের প্রধান হতে পারবেন না, বিরোধী দল থেকে স্পিকার আসতে হবে, এরকম অনেকগুলো কথা বলা হচ্ছে। কিন্তু রাজনৈতিক সংস্কারের আসলে মূল যেই চ্যালেঞ্জটা হতে পারে বলে আপনার মনে হচ্ছে, সেগুলো দিয়ে যদি আজকের আলোচনাটা শুরু করেন। না, প্রথমত হচ্ছে এগুলো আলোচিত, দীর্ঘদিন ধরে আলোচিত হচ্ছে এবং অনেক দলেরই তার ঘোষণার মধ্যে এই দাবিগুলো সন্নিবেশিত রয়েছে, কিন্তু কেউ এটা করে না, কিংবা ক্ষমতায় যাওয়ার আগে অঙ্গীকার করে কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সেটা পূরণ করে না। যেমন ধরুন যে ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ৩ জোটের রূপরেখা ছিল এবং ৩ জোট অঙ্গীকার করেছে। এই ৩ জোটের মধ্যে প্রধান 2 দল বিএনপি এবং আওয়ামী লীগ, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু এই ৩ জোটের রূপরেখা বাস্তবায়িত হয়নি। এই দাবিগুলো বিভিন্ন সময় আলোচিত হচ্ছে বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক নেতারা এই প্রয়োজনীয়তা অস্বীকার করেন না বিভিন্ন সময়, এবং অনেক দলেরই ঘোষণাপত্রে, যেমন 2 টার্ম, আমি যতদূর জানি, যেমন 2 টার্ম সরকার প্রধান হওয়া যাবে না, এটা বিএনপির ঘোষণা রয়েছে, তার ৩১ দফার মধ্যে রয়েছে। কিংবা দ্বিকক্ষ পার্লামেন্টের কথা অনেকেই বলছেন এবং বিভিন্ন নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে। এমনকি আর একটা দাবি, যেমন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা, বড় আওয়ামী লীগ কিংবা বিএনপি বলে নাই, কিন্তু অন্য দলগুলো, জাতীয় পার্টি সহ সব দলগুলোই এ ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের ঐক্যমত্য রয়েছে। তো এখন প্রশ্নটা হচ্ছে সংস্কার করাটা, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়, সংস্কার হয় না। তো এমনকি গণ অভ্যুত্থানের পরেও হয়নি। এইবার ২৪-এর যে অভ্যুত্থান হলো, এখানে জনগণের আশা আকাঙ্ক্ষা এটা আকাশ ছোঁয়া। জনগণ মনে করছে যে আবর্জনা মানে স্তূপ হয়ে আছে এই সরকার এটা সরাবে, এবং সঙ্গে সঙ্গে যে সংস্কার, রাজনৈতিক যে সংস্কারের দরকার, এই সংস্কার এটা করবে। তো এইটা করাটা আমার মনে হয় সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু জনগণ এর পক্ষে আছে, এমনকি অনেক রাজনৈতিক দলও এই মতের পক্ষে রয়েছে। এখন কিভাবে, কোন পদ্ধতিতে সংস্কার করা হবে,
সেটা হচ্ছে নিশ্চয়ই আমরা বিস্তারিত শুনবো পরের রাউন্ডগুলোতে। যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। 24-এর এরকম একটা অর্জনের পরে, 5ই আগস্টের পরে একটা নতুন সরকার গঠিত হলো এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা আত্ম উপলব্ধি এসছে বলে আমরা ধরে নিয়ে যদি থাকি, তাহলে প্রশ্নটি হচ্ছে এখনো দখলবাজি হচ্ছে, এখনো চাঁদাবাজি হচ্ছে, এখনো আপনার মামলাবাজি হচ্ছে, তাহলে এর কারণটা কি? এটার কারণ হচ্ছে এখনো স্টেট নিয়ন্ত্রণ নিতে পারেনি। দেশে পুলিশ এখনো পূর্ণমাত্রায় কাজ করছে না, এবং যে কারণে পুলিশ খুব ডিমোরালাইজড, এবং পুলিশকে ডিক্টেটও করা যাচ্ছে যে মামলা নিতে হবে আপনার। এটা আসিফ নজরুল স্যারও বলেছেন, এই মুহূর্তে নিতে হবে। নিয়ন্ত্রণ ছাড়া কিন্তু রাষ্ট্র একদিনও থাকতে পারে না। আপনি যদি রাষ্ট্র চিন্তা করেন, সরকার চিন্তা করেন, নিয়ন্ত্রণটা অটোমেটিক। এবং আমি মনে করি এর ফলে কিছু হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা ঘটে যাবে। কিছু মব জাস্টিস হয়ে গেছে, এখন কমছে, হুইচ ইজ ভেরি গুড। 3টা নিদর্শন আমরা গত 1 মাসে ভালো পেয়েছি। একটা হচ্ছে গুম কনভেনশন সরকার সাইন করেছে, আর হচ্ছে 57 জনকে দুবাই থেকে ফেরত আনা হয়েছে। এটা অবিশ্বাস্য ঘটনা, আরব আমিরাত থেকে, কারণ মিডল ইস্টে ডিপ্লোমেসি আমাদের খুবই দুর্বল এবং করা খুবই কঠিন। আর এটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলার দিয়েছে যে মামলা হলেই আপনি অ্যারেস্ট হবেন না, যদি মামলা নিয়েও থাকে আমরা তদন্ত করে দেখব। এটাও একটা ভালো দিক। এর বাইরে আপাত দৃষ্টিতে আমার যেটা মনে হয়, এখন রাষ্ট্রীয় কাঠামোটা তৈরি করা খুব প্রয়োজন। সেখানে অসংখ্য ইলেক্টেড পদ খালি হয়ে গেছে, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। সেখানে প্রাথমিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে লোকাল প্রশাসনকে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আমি মনে করি যে ছাত্র জনতারা আন্দোলন করেছে বা যারা গত 17 বছর আন্দোলন করেছে তাদেরকেও কিছু কিছু জায়গায় দেওয়া যেতে পারে, কারণ এখানে একটা পারস্পরিক আস্থাহীনতা আছে। পুলিশ সরকারকে বিশ্বাস করতে পারছে না যে আমি আবার নির্যাতনের শিকার, আই মিন এই 17 বছরে যা করেছে তার একটা ফল আসতে পারে। ছাত্র জনতা পুলিশকে বিশ্বাস করতে পারছে না। এই আস্থাহীনতার জন্য একটা চেকস অ্যান্ড ব্যালেন্স, একটা মিক্স সিস্টেম করতে হবে। যদি এই মিক্স সিস্টেমটা করা না হয়, তাহলে কিন্তু আপনি যতই হাইপোথেটিক্যাল ডেভেলপমেন্ট রিফর্ম যাই বলেন, মানুষ যদি সুশাসন না পায়, ঢাকায় যদি ট্রাফিক থাকে, তাহলে ডেইলি 2 কোটি লোক অসন্তুষ্ট হবে ঢাকায়, 2 কোটি লোক, এবং সন্ধ্যাবেলা ট্রাফিক থাকে না, ট্রাফিক বেড়ে গেছে বৃষ্টির কারণে, যে কারণেই হোক। এগুলো যদি সলভ করা না যায়, খুব হাই ফিলোসফিক্যাল কথাবার্তা বলে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করলেও মানুষের কিছু ক্ষোভ অশান্তি রয়ে যাবে প্রাথমিকভাবে যেটা হচ্ছে। এর সাথে কিছু বিতর্ক যুক্ত হচ্ছে, সংবিধান থাকবে না অ্যামেন্ডমেন্ট হবে, এটা নিয়ে আমার একটা নিজস্ব ভিউ হচ্ছে, সংবিধানটা যখন হয়েছে, এটা ধার করা সংবিধান, তাতে কোনো অন্যায় নেই। পৃথিবীর সবচেয়ে বেস্ট জিনিসগুলো এই সংবিধানে ছিল। দুটো বিষয় সেই সময় প্রপার ডিসকাশন হয়নি। একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, বাংলাদেশ কি আসলেই 71 সালে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতেই স্বাধীন হয়েছে? এই কোশ্চেনটা আমার নিজেরও অনেকদিন ছিল। আর এটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। যে দেশে 90% লোক মুসলিম, সে দেশে মুসলিম বা অন্য কোনো ধর্মের লোক রাজনীতি করলে ক্ষতি কোথায়? তবে এই দুটোই কিন্তু কারেক্ট হয়ে গেছে। একটা হচ্ছে রাষ্ট্রধর্ম ইসলাম হয়ে গেছে, আর একটা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি এখন তো অ্যালাউড। এর বাইরে যে ফিলোসফিগুলো সংবিধানে আছে, এগুলোর সাথে বাংলাদেশের কোনো খুব ইনকনসিস্টেন্সি আছে এমনটা আমার মনে হয় না। ইনকনসিস্টেন্সি এনেছে 2008-এর পরে অ্যামেন্ডমেন্টগুলো, ইন পার্টিকুলার 15 অ্যামেন্ডমেন্ট। 15 অ্যামেন্ডমেন্ট করে আপনি অ্যামেন্ডমেন্টকে অসম্ভব করে দিয়েছেন। ওই জায়গাগুলোতে কারেকশন করা প্রয়োজন। আমি আবারও শুনে আপনার কাছে যেতে চাই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি আপনার কাছে। না, আপনার কাছে একটু শুনে আসি, আপনি তো সময় একটু বেশি নেন, বলেন 3 মিনিট। কি বলবো না, যে প্রশ্নটি উনি রেখেছেন এটা ভ্যালিড প্রশ্ন, যে স্টেটটা স্টেবল না। একই সাথে আমরা রাষ্ট্রীয় সংস্কার, রাজনৈতিক সংস্কার অনেকগুলো জায়গা, তো স্টেট যদি স্টেবল না হয় এবং যেই ঘটনাগুলো ঘটছে নির্মমভাবে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা হয়তো রেজিম চেঞ্জের পরে যেই জিনিসগুলো প্রত্যাশা করিনি সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ঘটছে। তো সেই ক্ষেত্রে আসলে সংস্কারের যে স্পিরিট নিয়ে আমরা এগোচ্ছি, সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব? ধন্যবাদ সবাইকে, সালাম এবং শুভেচ্ছা। একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে, গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থান একটা প্রবল, একটা বলতে পারেন যে আগ্রাসী রাষ্ট্রশক্তি যারা জনগণের উপর চেপে বসেছিল, কিংবা বলা চলে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তাকে পকেটে ঢুকিয়ে একটা সরকার জনগণের উপর চেপে বসেছিল, এবং তারা রাষ্ট্র পুরো ব্যবস্থাটাকে, যদিও সাংবিধানিকভাবে আমরা এটা বহুবার বলেছি যে সাংবিধানিকভাবে এটা স্বৈরাচারী, কিন্তু এটাকে যেভাবে রূপান্তরিত করেছে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট একটা ব্যবস্থায়, সেটা নিয়ে জনগণের উপর চেপে বসছিল। এখন যখন জনগণ এটাকে তার প্রবল সমস্ত এই দমন পীড়ন হত্যাযোগ্য এটাকে মোকাবেলা করে এইটাকে উৎখাত করে দিয়েছে, এবং আমাদের তরুণ ছাত্ররা যারা এটাতে সামনের সারিতে ভূমিকা রেখেছে, বুক চিতিয়ে নিজেদের
যাকে বলে যে বীরত্বপূর্ণ একটা আত্মত্যাগের মধ্য দিয়ে এটা অর্জন করেছে। এখন এটার তো বদল ঘটবে, বদলের প্রক্রিয়াটা কি হবে সেখানে সরকারকে আমরা মনে করি যে আরো দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে হবে। এই সরকারের শক্তিটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ফলে তারা এই গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে তাদের যে রাষ্ট্রটাকে যে একটা মানে জনগণের আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে পুনর্গঠন করা, সেই দিকে তাদের অগ্রসর হতে হবে। এখন প্রতিষ্ঠানগুলো তো দলীয়কৃত ভেঙে পড়েছে, সে কারণেই এর মধ্যে অর্ডার আনা এবং সংস্কার করা দুটো কিন্তু সাইমালটেনিয়াস কাজ। আপনাকে অর্ডারও আনতে হবে এবং আবার সংস্কারও করতে হবে, কারণ যে অবস্থায় এরা নিয়ে গিয়েছে ওই অবস্থায় আপনি অর্ডারও পুরোপুরি আনতে পারবেন না। অনেকগুলো সংস্কার দরকার প্রশাসনে, পুলিশ ব্যবস্থাপনায়, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে। এইগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে এমনকি আমরা দেখতে পাচ্ছি যে রিপ্লেসমেন্ট, বিভিন্ন ধরনের পুনর্বিন্যাস, পুনর্গঠন, পদায়ন, পদত্যাগ করছেন অনেকে, সেটা খুবই স্বাভাবিক যে যারা এই ধরনের একটা মানে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কর্ণধার হিসেবে ছিলেন তাদের তো পদত্যাগ করতেই হবে। এখন সেই পদত্যাগের জায়গায় যে রিপ্লেসমেন্টটা যত দ্রুততার সাথে হওয়া দরকার তত দ্রুত হতে পারছে না, নানা কারণেই হয়তো হচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় যাওয়া দরকার এবং এটা এখন জরুরি অর্ডার ফিরিয়ে আনার জন্য। রাজনৈতিক দলগুলোর শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েই একটা জায়গাতে যাওয়া দরকার এবং এখানে একটা কি বলা যায় যে যোগসূত্রতা তৈরি হওয়া দরকার, যাতে করে এই যে আমাদের একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিবর্তন আনার, সেটাকে আমরা যাতে ওই অর্ডারে সমাজটাকে সাজাতে পারি। হ্যাঁ, অনেকেই চেষ্টা করছেন যে যেগুলো খালি হয়ে গেছে ওই জায়গাগুলোতে মানে দখল নিয়ে নেওয়ার। এটার একটা কারণ হচ্ছে যে স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে আমাদের ছাত্র জনতা সামনে এসছে, সেই স্বতঃস্ফূর্ততায় তাদের যে সংগঠিত জায়গা থাকলে যেভাবে তারা এইটাকে প্রোটেক্ট করতে পারতো, এই সুরক্ষাটা দিতে পারতো, সেই জায়গায় তারা কিছুটা সরে গেছেন। মানে সরে গেছেন বলতে এই অর্থে যে তারা তো তাদের নিজ নিজ লেখাপড়া, কাজ ইত্যাদির মধ্যে স্বাভাবিকভাবে যাবেন। এখন অর্গানাইজড ফোর্সের অনুপস্থিতিতে যারা অর্গানাইজড ফোর্স আছেন, যারা মনে করছেন যে আমরা এতদিন বঞ্চিত, তারা সেই জায়গাগুলোতে নিচ্ছেন, অথবা তারা ভাবছেন রাষ্ট্রটা বোধহয় এরকমই ভাবে চলবে যেভাবে চলেছে, যে আচ্ছা এক সরকার গিয়েছে এবার আমরা আসছি, অতএব আমরা এই জায়গাগুলোতে এভাবেই একই কায়দায় সেই জায়গায় আমরা এখন রাজত্ব করব। এটা যে হবে না, এই মেসেজটা আসলে সরকারের দিক থেকে যেভাবে দেয়া দরকার সেটা দেয়া যাচ্ছে না। অন্যদিক থেকে আমরা যারা বিপ্লবের কিংবা এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি, তারাও ঠিক সেই জায়গাতে এখনো পর্যন্ত ওই সুরক্ষার জায়গাতে আমরা যেতে পারছি না। তবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার যারা প্রতিনিধিত্ব করেছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যাদের আহ্বানে মানুষ এখনো সাড়া দিচ্ছে, তারা যেমন সংগঠিত হবেন, তেমনি রাজনৈতিক দলগুলো যারা মনে করেন যে আগেরটাই পুনঃস্থাপিত হবে না, আরেক নামে আরেক চেহারা, একই বলে না যে পুরনো বোতলে নতুন জিনিস ঢুকালাম, ওই জিনিসই ঘটবে না, সেইটার দিক থেকে আমাদের আরো সক্রিয় ভূমিকা রাখার জায়গা আছে এবং সেটা নিঃসন্দেহে আমরা সেই জায়গায় আমি যেতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয় লুৎফর রহমান আপনার কাছে। আজকে গণমাধ্যমে আমরা দেখলাম একটা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনাদের কেন্দ্রীয় সমন্বয়কদেরকে যে আপনারা কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন না। তো যে চুম্বক অংশটা আমি শুনেছি সেখানে বলেছে জনগণকে আপনারা জিজ্ঞেস করেন, আমাদেরকে জিজ্ঞেস না করে। তো আমি জনগণের হয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমিও তো একজন জনগণ, আমি একটু জিজ্ঞেস করছি যে আসলে ভাবনাটা কি, এবং বারবার যে কথাটা বলছেন বাইনারি অপোজিশনের বিএনপি, আওয়ামী লীগ বা অন্য রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য এরকম একটা চিন্তা ভাবনা আপনাদের আছে কিনা? আপনারা যেহেতু নতুন শুরু করবেন, আপনাদের তো সংস্কারের দরকার নেই, একদম সেরকম চিন্তা আছে কিনা? আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আসলে আজকে আমরা যেই প্রেস ব্রিফিংটি করেছি সেখানে অনেক কথাই বলা হয়েছে, আপনি যেটি বললেন সেটিও আলোচনা হয়েছে, অনেকে প্রশ্ন করেছেন। তো প্রথম কথা হচ্ছে আমরা অভ্যুত্থান পরবর্তী যে সময়টা, মানে আজকে 1 মাস হতে যাচ্ছে, 5 তারিখ, আজকে 7 তারিখ, তো এই সময়টা আসলে কেমন গেল এটা আমি যদি বলি যে এই সময়টা আমরা আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জায়গা, আমরা কিন্তু স্থির হতে পারিনি। আমরা নানা সময় নানা দিকে, নানা সময় নানা দিকে আমাদের দৌড়াতে হয়েছে। এই গত 15 দিন বন্যার যে কর্মযজ্ঞ ছিল, টিএসসিতে গণত্রাণ কর্মসূচি চলেছে, আজকে ওইটার এক ধরনের সমাপ্তি ঘোষণা হয়েছে। তো
তো এর ভেতরেই আপনারা দেখেছেন আবার নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখতে পেয়েছি। আনসাররা এক ধরনের ষড়যন্ত্র করেছে। আমি এখানে আরেকটি দুর্ঘটনা ঘটেছে। আমাদের একজন ভাই যিনি সেদিন আনসারদের সেই আনসার দ্বারা আঘাতপ্রাপ্ত হন এবং আজকে তিনি ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। তো খুবই দুঃখজনক একটি ঘটনা। আমরা এর নিন্দা জানাই এবং যারা দোষী তাদের শাস্তি দাবি করছি। তো আপনি যদি দেখেন এই পুরো মাসটা আমাদের এক ধরনের দৌড়াদৌড়ির ভেতর দিয়ে যেতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা সারা দেশেও যখন আমরা তাকাই, যখন আমরা নানা জায়গা থেকে খবর পাচ্ছি যে অমুক জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অমুক জায়গায় নানা ধরনের সিন্ডিকেট, নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে। পরশুদিন আমাদের এই বঙ্গবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি আল সাদি ভুঁইয়া, তাকে কিন্তু ব্যাপক বেদমভাবে মারা হয় একজন, এবং তার সাথের একজনকে তার আঙুল কিন্তু কেটে দেওয়া হয়। আমরা হসপিটালে গিয়েছিলাম। মানে আপনি বুঝতে পারছেন পরিস্থিতির ভয়াবহতা কতটুকু। সাকিব ভাই যেটা বললেন যে একদল তারা সংগঠিত গ্রুপ, তারা মনে করছে যে তারা হয়তো ওই বিগত ফ্যাসিস্ট সময়ের যে বাস্তবতা ছিল, তারা এক ধরনের সিন্ডিকেট করে চাঁদাবাজি করে যে এক ধরনের বাস্তবতা তারা চালু রেখেছিল, সেটারই মনে হয় রিপ্লেসমেন্ট তারা করতে চাচ্ছে। কারা করছে এটা? আপনাদের অবজারভেশনটা কি? সংগঠিত গ্রুপ কারা, এটা আপনারা খুঁজলেই পাবেন, এটা তো স্পষ্ট। তো আমরা বলতে চাই যে এটা আপনার রাজনৈতিক দলের কথা যখন বলে, আমি এদিকে আসছি আসলে। তো এটা এই ঘটনা ঘটার পরে আমরা যেটি মনে করছি যে এখন আসলে বেশ একটি মাস সময় চলে গেছে। তো আমরা কিন্তু প্রেস ব্রিফিংয়ে আরও একটি কথা বলেছি, আমরা আগামী 6 তারিখের পর থেকেই আমরা সারা দেশের বিভাগীয় শহরগুলো এবং পর্যায়ক্রমে জেলা উপজেলা শহরগুলোতে কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সফর করব, এবং এই সফরকে কেন্দ্র করে আমরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করার উদ্যোগ নিচ্ছি। এবং এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আসলে কি করবে? তারা মূলত দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দুর্নীতি হচ্ছে, সেগুলোর প্রতিরোধে তারা কাজ করবে। এই যে কর্মকাণ্ডটি, এর ভেতর দিয়ে মূলত ছাত্র জনতা সিদ্ধান্ত নিবে যে তাদেরকে আসলে কাদের দরকার আগামী বাংলাদেশ সংস্কারের জন্য, আগামী বাংলাদেশ পুনর্গঠনের জন্য। তো আমি মনে করছি আসলে রাজনৈতিক দলের যে ব্যাপারটি, সেটি আসলে এত সহজও না। এটি সাধারণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে বাস্তবতা, এটাকে সাধারণ মানুষের সঙ্গে কানেক্ট করে আগামীর যে রাজনৈতিক সিদ্ধান্ত, সেটি আমি মনে করি যে সাধারণ মানুষ নেবে। নিশ্চয়ই আমি আবারও ফিরবো, যেতে চাই হাবিবুর রহমান। হাবিব, আপনার কাছে যেটা আজকের মূল আলোচনার জায়গা, রাজনীতির সংস্কার, রাজনৈতিক সংস্কার, সেখানে বিএনপির অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে RTV রাউন্ড টেবিল যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচকবৃন্দকে শুভেচ্ছা। আসলে 1 মাস হতে চলেছে, এর ভেতরে অনেক কথা আসছে, এবং একটি জিনিস দেখা যাচ্ছে, ঘুরে ফিরে বিএনপির দিকে আঙ্গুল দেখানো, বিএনপির দিকে তাক করা হচ্ছে আঙ্গুলটা। একটাবার ভাবছে না যে 2009 সাল থেকে বিএনপির কত হাজার মানুষ পঙ্গু হয়েছে, ঘর বাড়ি ছাড়া হয়েছে, সরবরাহ হয়েছে, রিক্সা চালক হয়েছে, ভ্যান চালক হয়েছে, চোখ গেছে, মুখ গেছে, কান গেছে, গুম হয়েছে, জেলে গেছে, মামলা হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। একবার এই প্রশ্নগুলো আসতেছে না, শুধু দৌড় দৌড় আর দৌড়। কিছু জিনিস আছে, আমরা বিএনপি যারা নেতৃত্বে আছি, বারবার আমাদের নেতা বলছেন কোনো কিছুর সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আজকে বাংলাদেশে 5 তারিখের পর থেকে যত ঘটনা ঘটেছে, সব ঘটনাকে ম্লান করে দেবে আমার নিজের ইউনিয়নে, শাহপুর ইউনিয়নের আধাস থেকে 1 কিলোমিটার পশ্চিম দিকে যদি আমি যাই, আমি সন্ত্রাসীদের যে মানে ভয়ঙ্কর, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমি দেখিনি। আমি গাজায় গিয়ে দেখি নাই গাজার নির্মমতা, ইউক্রেনে যাওয়ার সুযোগ নেই, আফগানিস্তান ইরাকে ধ্বংস হলাম, কিন্তু আমি দেখেছি আমার শিশুরি থানায় কি ধ্বংস করতে পারে আওয়ামী লীগ। বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে, মারতে এসেছে 1 কিলোমিটার দূর থেকে, এসে হাত কেটে ফেলে দিয়েছে, তারপরে মারা গেছে। সেই সব করেছে বলেই তো আওয়ামী লীগের এই পরিণতি। শোনেন না, শোনেন না কথাটা, বলেন বলেন। ঘর বাড়ি ভেঙে দিয়ে ছাদগুলো ফুটো করে দিয়েছে, তারগুলো ভেঙে দিয়েছে, কিচ্ছু নাই, গাছপালা কেটে নিয়েছে। কারা করেছে? আমি সন্ত্রাসীরা।
আওয়ামী লীগ বারবার বলেছে যে ক্ষমতা ছাড়ার পর 5 লক্ষ মানুষ মারা যাবে আওয়ামী লীগে এক রাত্রে। কারা মারবে বলেছিল? মারবে কারা? বিএনপি। মারবে কারা? জামাত। কারণ আওয়ামী লীগ দ্বারা তো তারাই নির্যাতিত হয়েছে। একটা লোক মারা গেছে, একটা লোক মারা গেছে আওয়ামী লীগের, মারা যায়নি। একবার সেগুলি ভাববেন না? হ্যাঁ, কিছু কাজ করতেছে। আমার যখন আটঘরে এলাকায় 2টা হিন্দু ভাই ডাকাতি হয়েছে, আমি ডাকাত ধরলাম, 10 জনই আওয়ামী লীগ। মন্দির ভেঙেছে, 2 আওয়ামী লীগ। কিছু যে করে নাই দু একটা তা আমি বলবো না, কিন্তু ধারাওভাবে যেভাবে কিছু সাংবাদিক, কিছু বুদ্ধিজীবী, কিছু এই যে যেভাবে বলছে আঙুল উঠছে, মানে আপনি মনে করছেন যে এটা আসলে বিএনপির বিচার হচ্ছে? না না, এটা এমন ভাবে বলছে এবারে যে বিএনপি নামক একটা দল কিছুই করে নাই, এই যে যে অবস্থা। এবং এখানে একটা জিনিস হলো, আমি তো 90 ছাত্র আন্দোলনের রূপকার বলেন, একক নেতা বলেন, আমি তো সর্ব ছাত্র, আমার দেওয়া নাম লাশ নিয়ে গেছে, আমি যা বলতাম তাই হয়েছে। ওই সময় এই যে দোষগুলো হচ্ছে, হাবিব ভাই একটু আমিও বলি, আপনি বলেছেন তো, কিন্তু যেই চাঁদাবাজি, যেই দখলবাজি, যেগুলোর ব্যাপারে আপনাদের দলের শীর্ষ পর্যায় থেকে বারংবার সতর্কতা দেওয়ার পরও, হার্ডলাইনের অবস্থান নেওয়ার পরও কিন্তু এগুলো থামছে না। আমি চরমভাবে এই দখলবাজি, চাঁদাবাজির বিরুদ্ধে চরমভাবে। যারা গত 17 বছরের বিএনপি ত্যাগী নেতা, তারা তো আসলে এই আপনি মনে করছেন না, যারা সুযোগ ওই যে 16 ডিভিশনের মতো সারা বছর 15 বছর তাদের দেখা যায়নি, হঠাৎ করে ওই দিন রাত্রি থেকে মহা বিপ্লব হয়ে গেল বিএনপি। আবার কিছু কিছু আছে বিএনপির মধ্যে বিভিন্ন শ্রেণী আছে না, হঠাৎ করে আমাদের দলের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের কাউকে কর্মী পর্যায়ে নেওয়া হবে না, আমাদের দরকার নেই। তো এই ধরনের অভ্যর্থনা আগে যদি নির্বাচনটা হতো, জোনাল শাকির মিলে যে আমাদের জোট ছিল, সেই জোট 250 বেশি সিট পেত, তাহলে কি বিএনপি এবং বিএনপি জোটের একটা বিশাল দরকার নেই। এই দল কেন আওয়ামী লীগের এই সমস্ত যারা দুষ্টামি করছে তাদেরকে আমরা কেন নেব? নিশ্চয়ই আমি আবারও আসবো আপনার কাছে, যেতে চাই ডক্টর জাহিদুর রহমান, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক, এই রাউন্ডের আপনি শেষ বক্তা। আলোচনাটা আমরা যদি আবারও টাইটেলে ফেরত আনি, যে রাজনীতির সংস্কারের চ্যালেঞ্জগুলো কি, অনেকগুলো কথা কিন্তু এখানে হচ্ছে। ধন্যবাদ। মানে চ্যালেঞ্জ অনেকগুলো আছে, তবে আমি প্রধান যে প্রয়োজন সেটাও দেখতে পাচ্ছি। বিএনপি নিয়ে হাবিব ভাই বললেন, আমি এই মুহূর্তের বাস্তবতা নিয়ে আমার 2-3টা কথা আছে। খেয়াল করি, মানে বিএনপি শুধুমাত্র মুখে বলেছে তা না, তারা পদক্ষেপ নিয়েছে। শুধু একেবারে গ্রাসরুটের নেতা না, র্যাঙ্ক অ্যান্ড ফাইল না, তারা সিগনিফিক্যান্ট নেতাদেরকে বহিষ্কার করেছে। আমি যদি মনে করতে পারি, একজন সাংগঠনিক সম্পাদককে প্রথম দিকেই এই 5 আগস্টের পর বিএনপির 2জন খুব পাওয়ারফুল নেতৃত্বের কর্মীদের মধ্যে মারামারি হয়েছিল, যাতে একজন মারা গেছে, 2জনই খুব পাওয়ারফুল মানুষ, তাদেরকেও কিন্তু তাদের সব পদ স্থগিত করা হয়েছে। আমি আরেকটা সিগনিফিক্যান্ট উদাহরণ দিই, এটা আসছি তারা কেন এটা করছেন। জনাব সালাউদ্দিন আহমেদ একটা গাড়িতে চলেছিলেন, ওনাকে কারণ দর্শানোর না, ইন্টারেস্টিং ব্যাপার, কারণ দর্শানোরও আগে কিন্তু উনি একটা কনফারেন্স করে ক্ষমা চেয়েছেন। দিস আর ভেরি পজিটিভ সাইন্স আমার দৃষ্টিতে। তার মানে বিএনপি দল হিসাবে এটা এখন রিয়েলাইজ করছে বাংলাদেশের রাজনীতি ফরএভার পাল্টে গেছে। আগের পরিস্থিতি যদি চিন্তা করতাম, আমি একটা গাড়িতে চড়েছি, এটা তো ট্রুলি আমি ওনাকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, উনি নেমেছেন, ওটা কার গাড়িতে চড়ছেন, কি চড়ছেন, কে গাড়ি এনেছে, এটা ওনার হয়তো দেখার কথা না, কিন্তু তারপরও উনি এই সেন্টিমেন্টটা, এই পালসটা, এই পারসেপশনটা ওনার মধ্যে হয়েছে। সে কারণে আমি মনে করি, মানে এগুলো কেন করছে, আমি মনে করি বিএনপি নেতৃত্ব এটা রাইটলি আইডেন্টিফাই করতে পেরেছে যে অতীতের যে রাজনীতি ছিল, এটা বিএনপি আওয়ামী লীগ আগেও যে ধরনের রাজনীতি করেছে, ডিনায়ালের রাজনীতি। আগে কি ছিল, আপনি যখনই কোনো সমস্যা বলবেন, না এটা করে নাই, না এটা ভুল, এটা হয় নাই, এটা টু সাম এক্সটেন্ট 2টো দলেই কম বেশি ছিল। আওয়ামী লীগ ভয়ঙ্কর রকম ছিল গত 10 বছর, কারণ তারা একটা অটোক্রেটিক সরকার চালিয়েছে। সেই জায়গা থেকে যে সরে আসছে, ইটস আ ভেরি গুড সাইন, এবং আমি আশা করি এটা সামনে চলবে। এজন্যই বলা হয়, একটা ডেমোক্রেসিতে যদি নাগরিকরা সচেতন হয়ে ওঠে, মানে আমরা এই যে নানান নিয়ম কানুন করতে পারি, আপনি বলছেন যে 2 টার্মের বেশি, আসলে বিএনপি 2 টার্ম বলেনি, বিএনপি সম্ভবত বলছে পরপর 2 টার্ম, মানে এটা খানিকটা রাশার সিস্টেমের মতো। রাশিয়াতে এক সময় এটা ছিল, মানে মাঝখানে গ্যাপ দিয়ে আবার পারবেন, হোয়াটএভার। ধরেন আপনি প্রাইম মিনিস্টার হলেনই না, সোনিয়া গান্ধী তো প্রাইম মিনিস্টার হয় নাই, কিন্তু ওই সময় মনমোহন সরকারে সোনিয়া গান্ধীর প্রভাব কতটা ছিল আমরা কি জানি না? বহু ক্ষেত্রে রাদার উনি ইনফ্যাক্ট সরকার চালিয়েছেন, এই কথাবার্তা তো আছেই। সুতরাং আপনি আইন কানুন করতে পারেন, করা উচিত, আমি এটাকে নিয়ে বিরোধিতা করছি না, কিন্তু আসলে দিনের শেষে কাজ করে হচ্ছে একটা সোসাইটির কনসাস সিটিজেন, আদার পলিটিক্যাল পার্টিজ,
সাকিব ভাই রাইটলি বলছেন যে অন্য পার্টিগুলো যখন কথা বলবে বিএনপির পক্ষে, আমি তাত্ত্বিকভাবে বলছি, আমি বিশ্বাস করতে চাই বিএনপি আন্তরিকভাবেই মনে করছে যে তারা একদম একটা ডিফারেন্ট ফেসেস, তাদের টর্চারের কথা, তাদের এই টর্চারের মধ্য দিয়ে গিয়ে তাদের পরিশুদ্ধি। বিএনপির কিছু ভুলভ্রান্তি তো নিশ্চিতভাবেই ছিল, 2001-06 যে সরকার ছিল, আওয়ামী লীগের এই অপশাসনের মধ্যে আমরা এই আলোচনাগুলো করিনি, কিছু ভুলভ্রান্তি, কিছু প্রবলেম ছিল, সে পরিশুদ্ধ হয়েছে ধরে নিতে চাই। কিন্তু যদি নাও হয়ে থাকে, যদি আমি তর্কের খাতিরে বলে থাকি, মানুষের চাপ, আদার পলিটিক্যাল পার্টিজের চাপ, এটা আসলে বিএনপিকে ওই জায়গাটায় রাখবে। সো আমি মনে করি আমাদের এই যে আলোচনা যেহেতু করছেন, আমি একটু জামাতের ব্যাপারে আপনার কাছ থেকে একটা রেসপন্স শুনতে চাই। যে জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিকুর রহমান, উনি বলেছেন যে আওয়ামী লীগের যাই করেছে আমরা ক্ষমা করে দিলাম, এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটাকে আবার নিন্দাও করা হয়েছে। তো এই যে আপনার মোর জেনারেস ওয়েতে রাজনীতিটাকে উদারভাবে দেখার চোখ, এটা কি এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি এটা আসলে ওনারা মিন করছেন? বাংলাদেশের রাজনীতিতে এটা মিন করা সম্ভবও কিনা? আমি মানে একটা কথা মনে রাখতে হবে, আমি আপনাকে বা কাউকে খুন করলাম, এটা একটা অপরাধ, এটার ইভেন ইসলামে আপনি কাউকে ক্ষমা করে দেওয়ার, ব্যক্তিগত অপরাধ ক্ষমা করে দেওয়ার রাইটও রাখেন। মিডল ইস্টের কিছু কিছু দেশে আছে, ইরানে আছে, সৌদি আরবে আছে, ইভেন আপনি ফিনান্সিয়াল বা কোনো বেনিফিট নিয়েও, রক্ত মূল্য নিয়েও করতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। সব অপরাধ শুধু কিলিং না, শেখ হাসিনা কিলিং করে নাই, আসলে অ্যাটলিস্ট ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছে। আমাদের একজন খুবই প্রতিষ্ঠিত লয়ার আছেন, এটা জেনোসাইড কিনা ডিবেট আছে। আমি এই জুলাই ম্যাসাকারে আসলে জেনোসাইড হয়েছে বলে, হ্যাঁ মাস কিলিং, এটা জেনোসাইড না, জেনোসাইড ডেফিনেশন করে, কিন্তু ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, আপনি গুম করেছেন, আপনি কিলিং করেছেন, সো এই অপরাধগুলোকে মানবতা বিরোধী অপরাধ বলা হয়। আপনি এটা একটা ব্যক্তিগত অপরাধ না, ওই ব্যক্তিকে গুম করেছেন, ব্যাপারটা এরকম না, সেটার আপনি ক্ষমা করে দিতে পারেন। আমি খুব স্ট্রংলি এটাকে কন্ডেম করি, অ্যান্ড আই এম ভেরি মাচ ইন লাইন উইথ স্টুডেন্টস। তারা যেটা বলেছেন, জনাব নাহিদ বলেছেন যে আগে বিচারপতি, হ্যাঁ, ইভেন এরপর তারা রাজনীতি করবে কিনা সে আলাপও থাকতে পারে। সুতরাং এই ক্ষমার ব্যাপারটাকে বিএনপিও রাইটলি কন্ডেম করেছে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কোনো ব্যক্তিগত অপরাধ না, জামাতের একজন কর্মীকে ইয়ে করেছে না, এটা একটা সিস্টেম্যাটিক এটা আসলে বলে মুখে ব্রিফিং করে ক্ষমা করে দিল আসলে জিনিসগুলো নো ওয়ে এবং পলিটিক্যালি ওনারা ঠিক কাজ করেছেন বলে আমি মনে করি না। ওভার জেনারোসিটি এরকম একটা অভ্যুত্থান পরবর্তী দেশে, জাস্ট জুলাই ম্যাসাকারের কথা চিন্তা করেন, 1000-এর বেশি হত্যাকাণ্ডের শিকার, হাজার হাজার আহত হয়েছে, 600-700 চোখ হারিয়েছে, সেই জায়গায় বসে এটা ওনাদের পলিটিক্যালি আমার কাছে মনে হয় না ঠিক হয়েছে। না, এখন এই আরেকটা বিষয় আলোচনায় আসছে, কিন্তু সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে 2-3 মেয়াদ নির্বাচনের বাইরে রেখে এরকম একটা আলোচনা কিন্তু আমরা গণমাধ্যমে কিছু কিছু প্রতিবেদন, সবই গণমাধ্যমের প্রতিবেদন, কিছু স্পেকুলেশনও হতে পারে, কিছু ইন্টারপ্রিটেটিভ রিপোর্টিংও হতে পারে, একটু যদি বলেন। যে নিশ্চয়ই মানে আওয়ামী লীগকে বাইরে, এই বিস্তারিত উত্তরটা আপনার কাছ থেকে আমি শুনবো। আপনার রাউন্ডে ব্রেকে আমাদের যেতে হচ্ছে। দর্শক, বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গোল টেবিলে। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতির সংস্কার, চ্যালেঞ্জ কি। ফিরছি আলোচনায়, আবারও যেতে চাই সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান আপনার কাছে। আমি ফিরবো বিরতির আগে যে এই প্রশ্নটা আমি রেখে গেছি, কিন্তু রাউন্ডের শুরুটা ওনাকে দিয়ে আবারও করছি। একটি মৌলিক জায়গা বলা হচ্ছে আওয়ামী লীগ সরকার 18 লাখ কোটি টাকার বেশি ঋণ রেখে গেছে। তো অর্থনীতিতে এত বড় যে ভ্যাকুয়াম রেখে গেছে, তারপরে আবার পুলিশ স্টেবল না, অনেক জায়গায় আপনার এখনো মব চলছে। তো এর মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কারের জায়গাটা আসলে কতখানি, অনেক জায়গায় কিন্তু আপনি দেখেন এই দীর্ঘদিন ধরে প্রায় 100টার মতো কারখানা বন্ধ আছে। তারপরে এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো পুনর্দমে কাজ শুরু করতে পারেনি, পুলিশ ইনঅ্যাক্টিভ। তা আসলে সব ভ্যাকুয়ামগুলো রেখে রাজনৈতিক সংস্কারের জায়গাটা আসলে কতক্ষণ যাওয়া যাবে? না, এটা তো অর্থনৈতিক স্থিতিশীলতা তো আনতে হবে, লুটপাট ইত্যাদি যেগুলো চলছে থামাতে হবে, এবং এই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না এনে সংস্কার করা সম্ভব না। এর মানে এই না যে সংস্কার নিয়ে কোনো আলোচনা হবে না। সংস্কারের জায়গাটা এবং অবস্থা স্বাভাবিককরণ দুটোকে পাশাপাশি রাখতে হবে। তবে এটা ঠিক যে আগে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, পুলিশটাকে ফিরিয়ে আনা, সচিবালয়ের একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থনীতিতে স্থিতিশীলতা আনা, এই কাজগুলোকে প্রায়োরিটি দিতে হবে এবং এই ব্যাপারে সবার কোঅপারেট করা দরকার। তারপরে সংস্কার, কিন্তু সংস্কারের আলোচনাটাকে স্থগিত রেখে যদি বলা হয় যে আমরা স্বাভাবিক অবস্থায় যাই তারপরে সংস্কার হবে, এইভাবে ভাগাভাগি করার কোনো সুযোগ নেই। অর্থাৎ এই স্বাভাবিক অবস্থায় উত্তরণের কাজের পাশাপাশি কোন ধরনের সংস্কার দরকার, কোথায় কোথায় কি করতে হবে,
সেই ব্যাপারেও একটা সুস্পষ্ট রূপরেখা জাতির সামনে হাজির করতে হবে, কিংবা আলাপ আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই কাজটা করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা তো আপনার রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের আলোচনা উনি শুরু করেছেন এবং তারা তাদের মতামত দিচ্ছে, কিছু ভাবনা চিন্তা দিচ্ছে এবং বলা হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ আমরা নির্বাচনের একটা রোডম্যাপও রাজনৈতিক দলগুলো চেয়েছেন। কেবল আলোচনার মধ্য দিয়ে একটা রূপরেখা হলেই হবে না, এটা বাস্তবায়ন করাটা কেবলমাত্র তো এটা এই সরকারের পক্ষে এটা সম্ভব না, কেননা এটা হচ্ছে জনগণের অভিপ্রায়টা দিতে হবে। এখানে আন্দোলনকারী ছাত্র জনতা, বিভিন্ন প্রতিনিধিত্বশীল অংশীজন এবং রাজনৈতিক দল যারা নির্বাচন করবেন, তো তাদের মধ্যে একটা সমঝোতার দরকার, কিংবা একটা আমি বলতে পারি একটা জাতীয় চুক্তি দরকার। কেননা তা না হলে ধরুন আমি একটা কথার কথা বলি যে এখানে কিছু সংস্কারের প্রস্তাব গ্রহণ করলো, কিংবা যেখানে অ্যামেন্ডমেন্টের দরকার ইত্যাদি, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যে উল্টে গেল, এর মানেটা কি? তখন হলো যে রাজনৈতিক দলকেও এর পাশাপাশি যে আন্দোলনটা ছাত্ররা করছে, যতক্ষণ পর্যন্ত এই সংস্কারটা না হবে এই আন্দোলনটা, এই প্রেশারটা কিন্তু থাকতে হবে। এবং এখানে ছাত্র জনতা এই প্রেশার ছাড়া আপনি যে এই ধরনের দায়িত্ব কোনো রাজনৈতিক দলের কিংবা আগামী পার্লামেন্টের উপর ছেড়ে দিলে হবে না। এখানে এটা করা সম্ভব এবং এখানে বুঝতে হবে যে এখানে যে বিতর্কটা হচ্ছে যেটা কতটা আইনসম্মত, সংবিধানে আছে কি না। তো ব্যাপারটা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায় প্রকাশ হয়, ঠিক তেমনই করে আন্দোলন কিংবা বিপ্লবের ভিতর দিয়েও জনগণের অভিপ্রায় আসে, জন আকাঙ্ক্ষা তৈরি হয়। এই জন আকাঙ্ক্ষা সেটা আইনের চেয়ে কম গুরুত্বপূর্ণ না। তো এই জন আকাঙ্ক্ষার আলোকে সেখানে পরিবর্তনটা আনা যায় এবং সেই জন্য দরকার হচ্ছে একটা সমন্বিত উদ্যোগ এবং এই অংশীজনকে একসঙ্গে দাঁড়াতে হবে যে কিভাবে। কিন্তু সেই অংশীজনদেরও তো তাদের নিজস্ব এজেন্ডা এবং ইন্টারেস্ট আছে, কিন্তু কমন ইন্টারেস্টের জায়গায় আসতে হবে। এবং বিশেষ করে এখানে এই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো আন্দোলনের শরিক ছিল, অংশগ্রহণ করেছে, কিন্তু এটা ঠিক যে 17 বছরে টলানো যায়নি, কিন্তু টলানোর ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, তারা গ্রাউন্ড তৈরি করেছে, সব কিছু ঠিক, কিন্তু নেতৃত্ব দিয়েছে, অগ্রণী শক্তি ছিল ছাত্ররা। এবং এই অগ্রণী শক্তি তাদেরকেও এখন মাঠে থাকতে হবে। হ্যাঁ, অনেকে পড়াশোনার দিকে যাবে, ফিরে যাবে, কিন্তু একটা যতক্ষণ পর্যন্ত এই পরিবর্তনটা আনা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন মানে সংস্কার এবং আন্দোলন ছাড়া সংস্কার হবে না। সংস্কার এবং আন্দোলনকে অভিন্ন রেখায় না। আপনি এরকম কোনো ইঙ্গিত বা এরকম কোনো বক্তব্য আপনার আছে যে এই ছাত্রদের যেহেতু এই আন্দোলনে তারা অগ্রণী ভূমিকায় ছিল এবং যারা রাজনৈতিক দলগুলো 17 বছরে যেটি পারেনি তারা সেটা করেছে, তো সেই ক্ষেত্রে তাদেরকে লিডারশিপের জায়গায় একেবারে তারা কোথায় যাবে না যাবে সেটা অন্য বিষয়, কিন্তু তাদের অংশগ্রহণটা গুরুত্বপূর্ণ। মানে এই নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আপনি মনে করেন? সেটা তারা নির্বাচন করতে পারে না আর না পারে, তাহলে করবে কিভাবে? দিন শেষে তো দিন শেষে তো যে আন্দোলন, দিন শেষে তো আমরা নির্বাচনের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের দিকেই যেতে হবে, যদি যেতে হয় 3 বছর হোক, 2 বছর হোক, 5 বছর পরে হোক। না, এই সিদ্ধান্ত তারা নিবে যে তারা নির্বাচন করবে কি করবে না, এটা করার অধিকার রয়েছে। আমি 1 মিনিট বলি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে সংস্কারের ক্ষেত্রে ঐক্যমত্য হতে হবে এবং এখানে তাদের পর একটা চাপ রাখতে হবে এবং রাজনৈতিক দল, কেবলমাত্র রাজনৈতিক দল এর উপর সংস্কারের দায়িত্বটা ছেড়ে দেওয়া যাবে না, কিংবা এই সরকারকে করতে হলে তার পাশে দাঁড়াতে হবে। আমি আবার আপনার কাছে ফিরবো। আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটা আমি নিয়ে এসেছিলাম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান, এরকম একটা অ্যাফরিজম আছে, বলা হয় যে পশু নিধন করতে গিয়ে আপনি নিজেই না পশু হয়ে যান, সেরকম একটা কিন্তু আতঙ্কের জায়গা এবং একটা আশঙ্কের জায়গা থাকে। এটি একটি দিক। তো এরকম একটি আলোচনাও চলছে যে 3-4 বা 2-3 মেয়াদ আওয়ামী লীগকে পুরোপুরি নির্বাচনের বাইরে রাখার, সেইটা এই ডিসকোর্সটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আর জামায়াত প্রসঙ্গে, শাস্তি প্রসঙ্গে আরেকটা কথা একটু বলা দরকার। একটা সমাজে শাস্তি মানে শুধু প্রতিশোধ পরায়ণতা না। শাস্তি যদি প্রতিশোধ পরায়ণতার জন্য হয়, ওটা আসলে ইনসাফের শাস্তি না। শাস্তির উদ্দেশ্য সমাজে কতগুলো নজির সৃষ্টি করা, যে আপনি এইরকম অপরাধ যদি করেন আমরা এটাকে অ্যাকনলেজ করি এবং সেটার জন্য আপনি এই কনসিকুয়েন্স ফেস করেন। সমাজে আপনি আসলে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান। সুতরাং আওয়ামী লীগের যাদের যাদের শাস্তির কথা, ন্যায় বিচারের মাধ্যমে, এমনকি কোনো রকম কোনো মব জাস্টিস, আমি কোনোভাবেই এই যে আওয়ামী লীগের কিছু কিছু মানুষের উপরে সরকারের কাস্টাডিতে আদালতে নেওয়ার সময়, তখন কিন্তু সরকারের কাস্টাডিতে, হ্যাঁ, আমি এটুকুও কোনোভাবে এন্ডোর্স করি না। কোনোভাবে আপনি এটা একটা আপরাইজিং, কেউ কেউ বিপ্লব বলার চেষ্টা করছেন, হুইচ আই ডোন্ট বিলিভ। যাই হোক,
আপরাইজিং এর পর এটা হতে পারে, ওটা পারে, সেটা পারে, ক্ষোভ ছিল, আমি কোনোভাবে সমর্থন করি না। কিন্তু একটা সিস্টেম্যাটিক ওয়েতে বিচার করতে হবে। উই ওয়ান্ট জাস্টিস, কথা আমরা যেমন চেয়েছিলাম, তাদের জন্য জাস্টিস চাই, সেই জাস্টিসে তার যে শাস্তি হবে এবং অনেক শক্ত শাস্তি হওয়ারই কথা, সেটা আমাদের নিশ্চিত করতে হবে ইনসাফের জন্য, প্রতিশোধ না। আওয়ামী লীগের ব্যাপারে 2-3টা প্রশ্ন আছে আসলে, এবং দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের যে আলোচনাটা, আমি সেই জায়গাটায় আসতে চাই। আওয়ামী লীগকে তো আসলে খুব সহজভাবে একটা নিষিদ্ধ করা যায়। আমরা নিশ্চয় আওয়ামী লীগ হতে যাচ্ছি না, সেটা হচ্ছে জামায়াতকে যেভাবে করা হয়েছিল, সেটা হলো 2009 সালের সন্ত্রাস দমন যে আইন ছিল তার 18 ক ধারা অনুযায়ী জামায়াতকে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। সব বাদ দেন, 4 আগস্ট আওয়ামী লীগ দল হিসেবে যা করেছে, যে ব্রুটালিটি করেছে, মারাত্মক রকম একটা ম্যাস কিলিং, এবং এর চেয়ে বড় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে না। মুহূর্তে আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা দিতে পারেন। এর চাইতে রাদার মোর ইম্পর্টেন্ট যে আলোচনাটা আছে সেটা হলো, একটা দল, আওয়ামী লীগ কিন্তু শুধু এবার না, আওয়ামী লীগ 75 সালেও বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল 4র্থ সংশোধনীর মাধ্যমে। ওর পাপ কিন্তু আদি পাপ আছে। ও যখনই ক্ষমতায় আসে, ও বাংলাদেশকে আসলে ধ্বংস করে ফেলার চেষ্টা করে। আমাদের যে স্পিরিট, যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি, গণতন্ত্রের কথা, এবারও ক্ষমতায় এসে একই কাজ করেছে। এবার আরো বাড়লো, সে অনেকগুলো মানবতা অপরাধ বিরোধী অপরাধের সাথে যুক্ত হয়েছে। এবং কেউ কেউ এই দলটাকে একটা ফ্যাসিস্ট দল বলে, আমি এটাকে ফ্যাসিস্ট দল বলি না। ফ্যাসিস্ট দলেরও না লিস্ট কতগুলো নীতি আদর্শ আছে। হিটলার মুসোলিনিরও আমি মনে করি লিস্ট কতগুলো নীতি আদর্শের জায়গা আছে, বিলিফ আছে। আওয়ামী লীগের তাও ছিল একটা আটারলি মাফিয়া। আমি বিশ্বাস করি ভবিষ্যতে একটা মাফিয়া স্টেটের এক্সাম্পল হিসাবে এই সরকারটা আসবে। তো সেই দেশটাকে সে যে জায়গায় নিচ্ছে, সেটাকে আমরা কনসিডার করেও নিষেধ করতে পারি। আমি মনে করি, আমি নিজেও এখনো ফুললি ডিসাইডেড না। আমি মিস্টার নাহিদ যেটা বলেছেন, আমি পুরোপুরি এটার সাথে একমত যে আগে আসলে আওয়ামী লীগের সিগনিফিক্যান্ট মানুষদের বিচার হতে হবে, তারপরে এই আলাপটা আসুক। আর নির্বাচনের কথা আমি একটু বলে, এইটুকু বলে শেষ করি। আওয়ামী লীগ যে পরিমাণ ব্রুটালিটির ডেটা জেনারেট করেছে, আমি পুরনো না, এই জুলাই মাসে ভিডিও যেসব তৈরি হয়েছে, সাইদের মৃত্যু, মুগ্ধর পানি, লাশ, আপনি না মৃত্যু, অ্যানিমাল কেউ এখন আমরা কিল কিভাবে করব, মানবিক কিনা, এই আলাপ আছে, কিভাবে রাখবো। সো এই ডেটা থাকার পর আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দিতে হবে না, ওদেরকে আসতে দেন। ওরা আগামী 3 নির্বাচনেও কি করে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। এবং আওয়ামী লীগের এই বিভৎসতা সিস্টেম্যাটিকলি মানুষের সামনে আনার জন্য আমরা তো কাজ করে যাব। এই জাতিকে এই স্মৃতি জাগিয়ে রাখতে হবে। আসুক তারা নির্বাচনে। আমি আবারও যেতে চাই জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। যে আলোচনাটা ডক্টর জাহিদুর রহমান তুলেছেন, যে ব্রুটালিটি বা যেই জিনিস আওয়ামী লীগ গত 17 বছর করেছে, এবং একজন উপদেষ্টার উনি রেফারেন্সও দিয়েছেন যে আওয়ামী লীগ এই বিচারিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তারপর পুনর্বাসনের প্রশ্ন, রাজনীতিতেই ইনক্লুশনের প্রশ্ন। তো সেই বিচারের জায়গায় আমরা একটা শঙ্কা কিন্তু অনেকের মধ্যে এসছে, যেই গণহারে মামলা হচ্ছে শেষ পর্যন্ত আসলে সেটা ন্যায্যতার জায়গায় গিয়ে ঠিক পৌঁছাবে কিনা। মামলার হার কমছে, মানে যে হারে মামলা হচ্ছিল সেটা কমে গেছে। 330 জন 600 জন করে একটা মামলায় আসামি ছিল, এবং অনেক ক্ষেত্রে ওই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, সবাইকেই ধরা হয়েছে। জানি না এটা এভিডেন্স কি আছে। এই হত্যাকাণ্ডগুলোর সুষ্ঠু তদন্ত করা অনেকাংশে কঠিন হবে। কেন? কারণ এটা চেইন অফ কমান্ডের মাধ্যমে এটা অনেক ক্ষেত্রে হয়েছে। গুলিটা কে করেছে, যেমন আমি বলি, সবগুলো লাশের পোস্টমর্টেম অনেকগুলো করা হয়নি, অনেকগুলো করা যায়নি, অনেকগুলো ডেলিবারেটলি তখনও আওয়ামী লীগ করেনি, এই সরকার করতে পারছে কিনা। ওটা করলে আপনি গুলি পেতেন, যে গুলিটা কি, কোনোটা পুলিশের গুলিতে, কোনোটা ব্যক্তি গুলিতে, কোনোটা লাইসেন্স, প্রতিটা গুলির কিন্তু দাগ থাকে, স্ক্র্যাচ থাকে। ওই স্ক্র্যাচ দিয়ে আপনি এক্স্যাক্টলি বের করতে পারবেন কোন গুলি থেকে হয়েছে। তো অনেক আওয়ামী লীগের লোক ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করেছে, অবৈধ অস্ত্র, তখন আপনি ট্র্যাক করতে পারতেন। 330 630 দিলে যেটা হবে, যখন মানে মামলার ডেট হবে, ওই আদালতটা ভরে যাবে আর কি ভবিষ্যতে, এরা জামিনও পাবে না এবং কোর্ট ব্যবস্থাই চলবে না। আপনি যদি এরকম এক একটা দেশে 10টা 20টা মামলা একটা কোর্টে থাকে, একই থানায় বা একই জেলায়, ওখানে কোর্টে 300 জনকে আপনি আনা নেয়া করতে করার মতো মেকানিজম তো এখন নাই মামলাগুলো। তবে চার্জশিটে গিয়ে অনেকের নাম বাদ যেতে পারে, অনেকে বিদেশে আছে, অনেকে হুকুম দেয়নি, একটা এভিডেন্স তো লাগবে। একজন না একজন 164 বলতে পারবে। বাংলাদেশের সহজ উপায় হচ্ছে আপনি 164 ভয় দেখায় তাকে সবার নাম বলাইতে পারবেন। এটা আওয়ামী লীগ করেছে, এই সরকারও করলে অনেক নির্দোষ লোক ফেসে যাবে। সুষ্ঠু সায়েন্টিফিক তদন্ত হোক, সিসি ক্যামেরা রিপোর্ট, আই উইটনেস, গুলির মার্ক, এগুলো দেখে যদি সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে একটা চার্জশিট হয়, তাহলে ন্যায় বিচার হবে। নাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটি নিয়ে আলোচনা হচ্ছে, আমি মনে করি আওয়ামী লীগ যে জেনোসাইড
মানে অন্য অর্থে বললে করে ফেলেছে, বাচ্চা হত্যা থেকে শুরু করে নিরস্ত মানুষ, তারা ভোট চাবে কোন মুখে? তারপরও তারা কিছু ভোট পাবে, কিন্তু তাদেরকে নিষিদ্ধ করে দিলে এটা পলিটিক্যালি একটা লং টার্মে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তাদেরকে জনগণের মধ্যে ফেস করে জনগণের মধ্যে দিয়েই সিদ্ধান্ত নেওয়া হোক তারা কত ভোট পাবে কত ভোট পাবে না। আর যেটা বলা হচ্ছে আগে তাদের বিচার হবে তারপর রাজনীতি করতে পারবে কি না, এটা আইনের ভাষা হতে পারে না। বিচার বিচারের মতো হবে, দল দলের মতো থাকবে। দলের তো সবাই হত্যাকাণ্ড করেনি, যারা হত্যাকাণ্ড করেনি তারা রাজনীতি করতে পারে, সেই সুযোগ তাদেরকে দিতে হবে। যখন আপনি সেই সুযোগ তাদেরকে দেবেন না, একটা পর্যায়ে গিয়ে তারা কিন্তু আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে, একটা পর্যায়ে গিয়ে জীবন বাঁচাতে, রাজনীতি বাঁচাতে, যেটা হয়েছে অনেকবার হয়েছে, যার সাথে গিয়েছে আন্ডারওয়ার্ল্ডে। সেটা তো রাষ্ট্র এরকম যে ধরেন গত 17 বছরে যেটা হাবিব ভাই বললো যে যেই পরিমাণ নিপীড়নের শিকার বিএনপি হয়েছে, তারপরে বিএনপি তো দারুণভাবেই টিকে আছে। তো সেই ক্ষেত্রে সেই ঘটনা আওয়ামী লীগের সাথে ঘটতে পারে কিনা, যদি নিষিদ্ধ হয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে চলে গেল? না, যদি আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক রাজনীতিতে থাকে আওয়ামী লীগের ফিরে আসতে অনেক দেরি হবে। আওয়ামী লীগ তখন ফিরে আসতে পারবে মানে শক্তিশালীভাবে যখন বিদ্যমান সবগুলো দল, স্ট্রং দলগুলো সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। একটা দলের ব্যর্থতাই তো আরেকটা দলের সৃষ্টি করে। নিশ্চয়ই। তো সেই ব্যর্থতা যেন না হয় সেই দলগুলোকে তাদের সেইভাবে চলতে হবে। আরেকটা যেটা হলো জনগণকে দল করার ক্ষেত্রে জনগণকে জিজ্ঞেস করেন, তারপরে কতদিন এই সরকার থাকবে, জনগণ যতদিন চাবে, এগুলো তো ভেগ কথা। আপনি দল করতে চাইলে দল করেন, দল করা উচিত, কারণ দল করলে আপনি নিজের সফলতাটাকে ট্রান্সফর্ম করতে পারবেন ইন এ পলিটিক্যাল পাওয়ার। আবার দল করলে রাজনীতি করা কঠিন, এটাও কত কঠিন এটাও বুঝতে পারবেন ভোট করলে, দুটোই দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমি শেষ করে দিচ্ছি, আমি মনে করি ছাত্র জনতা যে অসাধারণ সাফল্য পেয়েছে, তারা অনেকেই বিভিন্ন দলে আছে, তারা তাদের দলে ফিরে যেতে পারে। মূল কাজ তাদের ছাত্র অবস্থায় ফিরে যাওয়া। আর বাকি যারা আছে তারা যদি দল করে তাদের এই বিপ্লবটা চ্যানেলাইজ হবে পলিটিক্যাল প্রসেস, এটা দরকার আছে। ধন্যবাদ। আমি আবারও যেতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে লুৎফর রহমান, আপনারা এই গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মের হিরো হয়েছেন, এটি যেমন একটি বাস্তবতা, একই সাথে এই সাফল্যের একটা ঝুঁকি কিন্তু আছে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি গতকালের একটা ভিডিও, আমি বলছিলাম আপনাকে যে একজন বাস হেল্পারকে চট দিচ্ছে এবং সে নিজেই বলছে যে আমি জানিস আমি সমন্বয় কমুক। তো এই ঝুঁকিটা মোকাবেলায় আপনাদের আসলে প্ল্যানটা কি সেটা একটু শুনি, কারণ যেটা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে আপনাদের এই আন্দোলনকে যদি একটা সফল পরিণতির দিকেও নিতে হয় সেটিরও একটা পলিটিক্যাল প্রসেস বা চ্যানেলের ভেতর দিয়ে যেতে হবে, সেটি দল গঠন হোক, নির্বাচন হোক, যে কোনো। তো সেই জায়গাগুলোতে আপনাদের ভাবনাটা কি? প্রথম কথা যেটি বললেন ঝুঁকিটা, এই সাফল্যের ঝুঁকিটা যদি একটু বলেন। প্রথম কথা যেটি বললেন যে সে আন্দোলনের হিরো হয়েছে, আসলে আমরা এই হিরোইজম, হিরো শব্দটা এই অর্থে যে আপনাদেরকে এখন আজকে বর্তমান প্রজন্ম আপনাদেরকে দেখেই তো এই আন্দোলনের জায়গাতে এসছে, সেই জায়গাটা তো আমরা মনে করছি যে আন্দোলনের হিরো যদি বলি সেটি হচ্ছে এই আন্দোলনের সহস্র মানুষ যারা শহীদ হয়েছেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি। এখন আমাদের যেই জায়গাটি সেটি হচ্ছে শামীম ভাই যেটি বললেন, এটা গুরুত্বপূর্ণ একটি কথা। আসলে গণ অভ্যুত্থানকে সুরক্ষিত রাখতে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যা এই ছাত্র জনতার সম্মিলিতভাবে এক ধরনের পলিটিক্যাল জায়গা থেকে এক ধরনের মুভ করাটা জরুরি, এবং সেটি করার জন্য যেই কাজগুলো প্রাথমিকভাবে জরুরি সেটি আমরা আমাদের জায়গা থেকে করার চেষ্টা করছি। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে সমন্বয়ক সহ সমন্বয়ক নিয়ে এক ধরনের পরিচয় দিয়ে এক ধরনের, আপনারাও কিন্তু বারংবার এটা কড়া বার্তা দিচ্ছেন। এটি হচ্ছে আপনারা জানেন একটা জায়গা যখন আগে যেমন ছাত্রলীগের সহসভাপতি এক ধরনের ক্রেজ ছিল, যে সহসভাপতি বলে এক ধরনের ফায়দা নেওয়ার জায়গা ছিল, তো এটা সহসমন্বয়কের দিকে কনভার্ট হয়েছে। তো আমরা শুরু থেকেই বলে আসছি যে আমাদের যারা এইগুলো করছে, মানে এটা হচ্ছে আমাদের সঙ্গে আসলে লিটারালি তাদের কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে আপনারা যখন ফ্যাক্ট চেকিং হয় তখন দেখবেন যে এরা আসলে কারা। তখন কিন্তু দেখা গিয়েছে যে এই ছেলেটি জগন্নাথ ইউনিভার্সিটির যে ছাত্র, তিনি দাবি করেছেন যে তিনি সহসমন্বয়ক, তিনি আসলে ছাত্রলীগের কর্মী। তো তারা আসলে নানান রূপে ফিরে আসে। আনসাররা যেমন আনসার লীগ হয়ে ফিরে আসছে, তো অনেক, সেটাই তো বলছি, তাহলে হলোটা কি, মানে সেই ঝুঁকি মোকাবেলায় আপনাদের নতুন মেকানিজম। এখন আমরা আমি শুরুতে যে কথাটি বলেছি যে আমরা সারা দেশে যে বিভাগীয় সফর বা জেলা উপজেলার সফর যেগুলো করব, সেটি কিন্তু এই জিনিসগুলোকেই অ্যাড্রেস করে। আমরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটিটি, সেটি কিন্তু এই ঘটনাগুলোকেই আসলে এক ধরনের নিয়ন্ত্রণ বলি বা জনসাধারণের মাঝে সচেতনতার এক ধরনের প্রচার বলি, এই ঘটনার ভেতর দিয়ে কিন্তু আমরা সেটি করার চেষ্টা করব। কারণ হচ্ছে
আমরা পুরো মাস গত 1 মাস জুড়ে যে ধরনের বাস্তবতার ভেতরে গিয়েছি সেটি আপনারাও জানেন। তো এখন আমরা যে জেলা বিভাগীয় শহর জেলা উপজেলায় যাব, সেটি হচ্ছে আমাদের এক ধরনের ওই বিভাগীয় শহর জেলা উপজেলা এক ধরনের পরিচয় তৈরি হবে, যারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের ভিতর দিয়ে তারাই মূলত অথরাইজড এক ধরনের সমন্বয়ক বলি বা অন্য কোনো ফরম্যাটে বলি তথ্যটা পাবেন যে মানুষ কি, এবং তারা চিহ্নিত থাকবে যে আসলে তারা মূলত সমন্বয়কদের সাথে সমন্বয় করে কারা কাজ করছে, কারা আমাদের প্রতিনিধিত্ব করছে। তো আমরা এই জায়গাটি আসলে এখন এই মুহূর্তে করাটা জরুরি, কারণ হচ্ছে যত দিন যাবে তত নানা ধরনের ঝুঁকিটা তৈরি হবে। তো ঝুঁকি মোকাবেলায় আমরা মনে করি যে আমাদের যে 6 তারিখের পর থেকে যেটি আমরা করতে চাচ্ছি সেটি দ্রুত করে ফেলাটাই আমি মনে করি আমাদের জন্য। আমি এবার যেতে চাই জুনায়েদ সাকি আপনার কাছে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। একটি বিষয় বলা হচ্ছে গণঅভ্যুত্থানের পরে একটা পলিটিক্যাল যে ভ্যাকুয়াম তৈরি হয়েছে, এটিও আমি গণমাধ্যমের রিপোর্ট বলছি যে ইসলামী দলগুলো এক ধরনের বিস্তার করছে এবং বিশেষ করে জামাত অনেকখানি সামনে এসছে। এই জায়গাটা, এই ডিসকোর্সটা আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, জামাত ইসলামের ব্যাপারে তো একটা নিয়ন্ত্রণমূলক মেজর ছিল বিগত ফ্যাসিস্ট সরকার। এর সাথে আরো অনেকগুলো ইসলামী দলও তো এখন বেশ না, তারা আগেও তৎপর ছিল। তারা তো যাদের উপরে কোনো নিষিদ্ধ কিংবা কোয়াজাই নিষিদ্ধ, মানে অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা না করলেও নিষিদ্ধ দল হিসেবে তাদেরকে বিবেচনা করা হচ্ছে, এরকম ব্যাপারটা জামাত ইসলামের ক্ষেত্রে ছিল। কিন্তু তাদের মিটিং মিছিল করতে অনেক ক্ষেত্রে দেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। আবার অনেক ক্ষেত্রে অনুমতি নিয়ে তারা করেছে। এমনকি 28 তারিখে বলবো যে জামাত ইসলামী সমাবেশ করতে পেরেছিল, কিন্তু বিএনপি সমাবেশ করে দেওয়া হয়েছে। এরকম ঘটনাও ঘটেছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এখন যেহেতু রাজনীতি করতে কোনো দলের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে না, ফলে সবাই তাদের যার যার ভূমিকার জায়গায় আসছেন। যে কথা আমি আসলে এটাই বলবো যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা হওয়া দরকার। আমাদের রাষ্ট্র পত্তনের সময়ও এই প্রশ্নটা উঠেছিল, যখন 71 সালে একটা রাষ্ট্র পত্তন হলো একটা সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে। সেখানে কিন্তু 72 সালে এই প্রশ্নটা এসছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা। যুদ্ধের মধ্যে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচারটা আমাদের রাষ্ট্রের ন্যায় বিচারের ভিত্তি হতে পারে। একটা রাষ্ট্র ন্যায় বিচার দিতে সক্ষম কিনা সেটা কিন্তু খুব জরুরি প্রশ্ন। আর আপনি মাফ করলেন কি করলেন না, মানে ক্ষমার প্রশ্নটা ন্যায় বিচারের বিকল্প হিসেবে দেখা উচিত না। কারণ ক্ষমার বিষয়টা ন্যায় বিচারের বিকল্প দেখতে গেলে এইটা অনেক রকম বিপজ্জনক, সেটা আরেকটা বৈষম্য তৈরি করে, বিপজ্জনক জায়গা তৈরি করতে পারে। আমি খুব বিস্তারে এখন যাব না, কারণ এটা একটা ফিলসফিক্যাল ডিসকাশন। কিন্তু এই জায়গাটাতে আমরা দাঁড়াতে চাই। আমাদের প্রস্তাব হবে যে ন্যায় বিচার যেমন আমার পাওয়ার অধিকার আছে, তেমনি যিনি অপরাধী তাকেও ন্যায় বিচার পৌঁছে দেওয়ার ব্যাপার আছে। অর্থাৎ তার অপরাধের জন্য এটাই শাস্তি, এটা তাকে পৌঁছে দেওয়ার ব্যাপার, তাকেও কিন্তু এটা ন্যায় বিচার দেওয়া হচ্ছে। এটা মানে না হলে আর রাষ্ট্র যতক্ষণ আছে রাষ্ট্র ব্যাপারটা থাকবে না। তো সুতরাং সেই জায়গা থেকে আমরা বলবো যে ন্যায় বিচারের জায়গাটা খুব জরুরি। এখন যারা অপরাধ করেছেন সেইটাকে যথার্থভাবে শনাক্ত করা দরকার। সেখানে হুকুমদাতা থেকে শুরু করে অপারেটিভ লেভেলে সকলকেই শনাক্ত করা দরকার। এই শনাক্তকরণ প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয় এবং এটা যদি আগেকার কায়দায় চলে, পুলিশ যেভাবে আওয়ামী আমলে লিস্টি ধরে একটা গত ধরে মামলা দিয়ে দিত, সে একই কায়দায় চলে, তাহলে তো এইটা ফ্যাসিস্ট সরকারের বদলে আমরা একটা এই অভ্যুত্থানের সরকারের মানে কোথায় পার্থক্য হলো, এই প্রশ্নটা কিন্তু উঠবে। কাজেই সেই জায়গা থেকে আমরা নিঃসন্দেহে বলবো যে এই অপরাধীদের শাস্তি ন্যায় বিচার হওয়াটা খুবই জরুরি। কিন্তু একই সাথে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়। এটা যদি আপনি না করেন তাহলে এটা যে মানে এমনকি কথার কথা আমি উদাহরণার্থে আনি যে কেউ যদি কারো একটা রাজনৈতিক অন্যায় অপরাধের কারণে তার উপর দমন পীড়নকেই মেজর হিসেবে নেয়, সেটা যে কাজ করে না সেটা বাংলাদেশের ইতিহাসে প্রমাণিত, পৃথিবীর ইতিহাসে প্রমাণিত। কাজেই রাজনৈতিকভাবে যদি আমরা মোকাবেলা না করার পথ অবলম্বন না করি তাহলে আমাদের সামনে আসলে কার্যত ওই যে পতিত শক্তি তাকে পুনরুত্থানের ভিত্তি রচনা করব। এবং সেই কারণেই যে কথাটা আমি জাহিদুর রহমানের সাথে একমত যে প্রত্যেকটি বিষয়ে মানুষের অ্যাঙ্গার আছে, আমরা বুঝি মানুষের রাগ আছে, 15 বছরে যে ভয়ঙ্কর অত্যাচার। আরে মামলা হয়েছে, উনি বলছেন অনেক মামলা হয়েছে, 1000-এর উপরে নিহত, প্রত্যেকটির এক একটি প্রাণ, প্রত্যেকটির জন্য এক একটি মামলা হবে, 21,000-এর উপরে আহত। আর আমার মতো যারা আহত হয়ে
মানে এখন আর ওই কিছুটা সুস্থতা অর্জন করেছি, তারা তো ধারে কাছে নেই, ধারে কাছে নেই। পড়ে আছে হাসপাতালে, তাদের মামলাটিকে আপনি করবেন না? তারা কি ন্যায় বিচার পাবে না? সুতরাং প্রত্যেকের জন্য কিন্তু মামলাগুলো আসামি সত্য। কতজন হবে মামলাগুলো? আমি তো বলছি যে আসামি নিশ্চয়ই পুরনো গতে হবে না, কিন্তু সেই জায়গায় আপনার সরকারের যে সক্ষমতা এবং নতুন মেজার্স, সেখানেই সংস্কারের প্রশ্ন আসছে। যে সংস্কার তো সাংবিধানিক আছেই, কিন্তু সংস্কারের যে এই ইমিডিয়েট প্রশ্নটা সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি একটু পুরনো আলোচনায় একটু ফিরতে চাই। সেটা হচ্ছে যে ষড়যন্ত্রের কথা লুৎফর রহমান শুরুতেই বলেছিল, এবং সেই ষড়যন্ত্রটা বিবেচনার মধ্যে নেওয়া দরকার। তিনটা পক্ষ আছে। একটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার, তার ক্ষমতা কিন্তু একভাবে বিলুপ্ত হয়েছে, মানে কি বলবো, দৃশ্যমান না আর ক্ষমতাটা দৃশ্যমান না, সে ক্ষমতা থেকে সরে গেছে, কিন্তু তার যে এখনো শক্তি সেটা কিন্তু বহাল আছে, তার দেশীয় এবং আন্তর্জাতিক যে যোগসাজশ সেগুলো বহাল আছে। আর নতুন একটা মানে যাকে বলে যে নতুন একটা জনগণের, ছাত্র জনতার একটা নতুন স্পেস তৈরি হয়েছে, পরিসর তৈরি হয়েছে, যেখানে একটা নতুন ক্ষমতা সৃষ্টি হতে পারে। সে ক্ষমতা জনগণের পক্ষেও যেতে পারে, আবার ভুলভ্রান্তি করলে, দিক নির্দেশনা হারিয়ে ফেললে সেটা বিপদগামী হতে পারে। আবার রাজনৈতিক শক্তি আছে যারা লড়াই করেছে। এখন এই তিন ক্ষমতার মধ্যে আপনার আমরা এটা বারে বলতে চাইছি যে রাজনৈতিক ক্ষমতা বিএনপির দিকে অঙ্গুলি হেরণ করা হচ্ছে, বিএনপির লোকজন সব দখল করে নিচ্ছে। অনেক জায়গায় যে তারা এটা করছে না সেটা আমি পুরো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু আবার এরকমও বলতে পারবো অনেক জায়গায় তারা করছে না, কারণ তারা এসে, আমি যেহেতু অনেকের সাথে পরিচয় আছে, তারা এসে বলছে ভাই এক কাপ চাও খাচ্ছে না, কিন্তু আমাদের নামে চাঁদাবাজির নামে কিন্তু অভিযোগ আসছে। তো দুটো ঘটনাই থাকতে পারে। তার মানে হচ্ছে যে একটা পক্ষ এখানে কাজ করছে। আমি তো গতকালকে খবর পেলাম, আজকে খবর পেলাম, আশুলিয়াতে বিভিন্ন কারখানা এসে ব্যাপকভাবে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। বলা হচ্ছে দেশের পরিস্থিতি কি বলে যে স্থিতিশীল না হওয়া পর্যন্ত কি কারখানা বন্ধ রাখতে হবে। তার মানে এইরকম একটি ভয়ঙ্কর কাজ, যেখানে দেশের পরিস্থিতি স্থিতিশীলতা আনার জন্যই আমাদের উৎপাদনশীল খাতগুলো দারুণভাবে চালু থাকা দরকার, অর্থনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য। সেখানে কারখানা বন্ধ থাকছে, সেখানে হামলা করা হচ্ছে, একটা অনিশ্চিত পরিবেশ তৈরি করা হচ্ছে। এইটা কার? মানে এটা কি ঠিক আপনি বিএনপির দিকে অঙ্গুলি নিক্ষেপ করবেন? মানে আমার মনে হয় যে এইটা এই শক্তির কোনো কারণই নাই, কোনো রাজনৈতিক স্বার্থ এখানে অর্জিত হবে না, কারণ চাঁদাও চাচ্ছে না। মানে যদি বলা যেত যে চাঁদার জন্য এটা করা হচ্ছে, সেটা একটা জিনিস। চাঁদা চাইলো না, কারখানা বন্ধ করতে বলছে। তার মানে এখানে স্পষ্টতই কোনো একটা পক্ষ এখানে কাজ করছে, যারা এই গভর্নমেন্টকে একটা ষড়যন্ত্রের একটা ডিসফাংশন কিংবা ব্যর্থ করতে চাইছে। সেই ব্যর্থকারী শক্তিটাকে চিহ্নিত করা দরকার। সরকার, এই সরকার অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে আছে। তাদের নির্দেশ কোন সরকারের কোন প্রতিষ্ঠান যদি অমান্য করে, ইমিডিয়েটলি তারা যদি সেখানে ব্যবস্থা না নেয়, তারা যদি কঠোর অবস্থান গ্রহণ না করে, তাহলে এই পুরো পরিস্থিতির মধ্যে তারা অর্ডার আনতে পারবে না। সুতরাং আমরা এটা সরকারের কাছে এটা বলবো, রাজনৈতিক দলের দিক থেকে আমরা যারা রাজনৈতিক শক্তি, আমরা যারা ছাত্রগণ অভ্যুত্থানে প্রথম থেকে পূর্ণ সমর্থন দিয়ে নিজেরা যুক্ত হয়ে, সমর্থনের জায়গা থেকে যুক্ত হয়ে, আমরা যারা হামলার শিকার হয়েছি, আমরা যারা এই আন্দোলনের অন্তঃপ্রাণের সাথে নিজেদেরকে আপনি যে সরকারের হার্ডলাইনের কথা বললেন, আমি একটু রেফারেন্স দেই যে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং উচ্চশিক্ষা বিভাগ থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, এই যে মব জাস্টিস হেনস্থা না করা শিক্ষকদেরকে বা অধ্যক্ষদেরকে, তারপরও কিন্তু জিনিসটা যে সেই পরিমাণ বন্ধ হয়েছে তা কিন্তু না। তার মানে কি আপনার উপর থেকে যে নির্দেশনা আসছে সেটার এক্সিকিউশনের জায়গায় কোথাও ঘাটতি হচ্ছে কিনা? এক্সিকিউশনটা করবে কারা? রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো। সেটাই তো বলছি, প্রতিষ্ঠানে যদি কোনো ডিসফাংশনালিটি থাকে, সেটাই তো বলছি, সেখানে ব্যবস্থা নিতে হবে। এবং একই সাথে আমি মনে করি যে ছাত্র জনতা এবং রাজনৈতিক শক্তিগুলোর একটা মানে কি বলে যে মিথস্ক্রিয়ার ভেতর দিয়ে, মিথস্ক্রিয়া বলেন কিংবা তাদের একটা যৌথতার মধ্য দিয়ে এই যে কোথাও কোথাও যে মব জাস্টিস বলেন, কোথাও কোথাও এই যে সমন্বয়কের নাম ভাঙিয়ে, কোনো দলের নাম ভাঙিয়ে কেউ কেউ করছে, এই জায়গাগুলোকে বন্ধ করার জন্য হবে। একটা পুরো পরিস্থিতি রাতারাতি পরিবর্তন করবে তা না, একটা আপস এন্ড ডাউনের মধ্যে নানা ধরনের স্পেস তৈরি হয়, সেখানে অনেক সুযোগ সন্ধানী তৈরি হয়। আমি যে কথাটা বলতে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া দরকার এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করার জায়গা দরকার। কিন্তু এই পুরো পরিস্থিতির মধ্যে আমাদের যে প্রায়োরিটি কাজ, আমরা প্রধান উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলেছি, আপনার কিছু আশু কাজ আছে, স্থিতিশীলতা থেকে অর্থনীতি পর্যন্ত, এবং ন্যায় বিচার যার গুরুত্বপূর্ণ অংশ। একই সাথে রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে সংস্কার হবে অথবা রূপান্তর ঘটবে, আমরা যেটা আমূল গণতান্ত্রিক রূপান্তরের কথাই সবসময় বলি, সেইটার জন্য নতুন বন্দোবস্ত দরকার।
তার আলোচনা খুব জরুরি। নিশ্চয়ই আমি আবারও আপনার কাছে ব্যারিস্টার সরি এবার যেতে চাই বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। একটা জিনিস কিন্তু যখন 5 আগস্টের পরে এরকম একটা আলোচনা গুঞ্জন বলেন আলোচনা বলেন গণমাধ্যমের প্রতিবেদন, বিএনপির ক্ষমতায় আসা তো সময়ের ব্যাপার, কারণ বিএনপিও একটি বড় জনপ্রিয় দল এবং দীর্ঘ জীবন তারা লম্বা সময় তারা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে তারা যেতে পারে নাই নানা কারণ হোক। তো সেই রকম বাস্তবতায় মানে এটা আপনারাও মনে করেন কিনা যখনই নির্বাচন হবে বিএনপি আসলে, কারণ ছাত্রদের মাঠ থেকে এই তথ্যটাও এসছে কিন্তু আমরা আসলে লাল কার্ড এই বাইনারি দুটাকেই দেখিয়েছি, আওয়ামী লীগকেও দেখিয়েছি বিএনপিকেও দেখেছি, এই আলোচনাগুলো এসছে। তো এই আলোচনাগুলোকে আপনারা কিভাবে দেখেন আসলে? আমাদের দুর্ভাগ্য কি জানেন, সত্য কথাগুলো সাহস করে বলতে চায় না। যেমন ধরেন একটা স্লোগান আসছে, নৌকা ধানের শীষ দুই সাপেরই একই পিস, এক না কিনে দুই বা দুই সাপের একই পিস। এইটাকে বলা শোভনীয়? একেবারে পরিকল্পিত বলা হচ্ছে। আপনি যদি আসেন 2018 সালে সংস্কার চেয়েছিল, যদি 20% রেখে হতো সংস্কার করে ছাত্ররা ঘরে ফিরে যেত। বাতিল করে দিয়েছিল ক্ষমতা গর্ব দেখিয়ে বা অভিমান করে। ওইটাই যদি 2023 সালে এসে না 24 সালে এসে ফিরে নিয়ে আসতো, তাহলে কী হতো? হতো কিছু? আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, আমরা তো আন্দোলন করেছিলাম নির্দিষ্ট কজ, গণতন্ত্র উদ্ধার করার জন্য। বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু গণতন্ত্র উদ্ধার করতে যায় নাই, দেশকে সংস্কার করতে যায় নাই, দেশের অর্থনীতিকে পুনর্গঠন করতে যায় নাই, দেশের মানুষের আমূল পরিবর্তন করতে তারা চায়নি। তাদের একটাই দাবি ছিল কোটা সংস্কার। কোটা যখনই পুনর্বহাল করলো তখন তার বিরোধী করলো। কথাগুলো শেষ শুনুন, বিরোধী করলো। না প্লিজ আপনি বলেন। বিরোধী করলো। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে, তো মনে রাখতে হবে তো আমাদের। আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে তাদের সাথে আমাদের মানে রাজনৈতিক দলগুলিকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। যদি আপনি ধরেন এই কোটা সেটাকে আপনি কিসের আলামত মনে করেন? আমি আলামত বলতে যে এই সমস্ত কর্মকাণ্ড, না মানে এই আমাকে বলতে করাটাকে কিসের আলামত বলতেছেন বিভিন্ন জায়গায়। যেমন সাকাওয়াত হোসেন সাহেব উনি বললেন 20 বছর কিছুই করতে পারেন নাই, ছাত্র আন্দোলন করেছে, তারপর ই করে আমরা, এটা তো আবার এই মানে ফ্যাকচুয়ালি সত্য, কিছুই 20 বছর হয় নাই। না নিশ্চয়ই হয়েছে। তো এই যে সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ নামলো কিসের জন্য নামছে? তাদের অভাব অনটন বৈষম্য দুর্নীতি সবকিছু মিলে। তো আপনি হিসাব ধরেন কত হাজার বিএনপি নেতা অ্যারেস্ট হয়েছে। কেন করলো সরকার? কেন করলো? বিএনপিকে ফ্যাক্টর মনে করেছে। তো মারা গেছে 136 জন বিএনপি নেতা কর্মী, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবীরা। 73 জন মারা গেছে জামাত শিবির। 63 জন মারা গেছে ঘরে বসে থেকে, বাচ্চা শিশু থেকে শুরু করে 17 বছর নিচে। গণতন্ত্র মঞ্চ, এটাও বলেন। হ্যাঁ, গণতন্ত্র মঞ্চের 3 জন মারা গেছে, সেটাও বলেন। সেটা বলতেছি আমি, সিরিয়ালে বলতেছি যে কিছুই নাই। 136 জন মারা গেল কেন? হাজার হাজার অ্যারেস্ট হলো কেন? হাবিব ভাই, আমরা কিন্তু আমাদের জায়গা আমি ওইটা বলছি না, আমি আপনার রাউন্ডে আমি ওইটা বলছি না। আমার কথা বলার সময় কথা না বলাটা উচিত। জি প্লিজ বলেন। না নিশ্চয়ই নেতৃত্ব দিয়ে সেখানে কোনো কিছু দিয়ে চলে আসছে, কিন্তু অনেকক্ষণ ধরতে যা বলতাম তখন তাই হতো। এটা বলি, আজকে কিন্তু এই জায়গাটা কোথায় যাচ্ছে? শেখ হাসিনা বলে বসলো, কি বললো? আরো বললো তারেক রহমান আসছে, চাঁদাবাদি শুরু হয়ে গেছে, দোকান দোকানে চাঁদা গেছে, পিটিয়ে দেন। তারপরে কি বললো? প্রধানমন্ত্রী আপনাকে এখনো আমি শ্রদ্ধা করি, ফিরে আসেন, আপনার লক্ষ্য দিয়ে রাজনীতি করেন। এত সহজ, এত সহজ। এখনো কবরের মাটি শুকায় নাই, রক্তের গন্ধ এখনো দূর হয়ে যায় নাই। এত হত্যা, 1000 মতো হত্যা কেন করে এখন হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, আজীবন অন্ধ হয়ে গেছে। আপনি এখনই আহ্বান জানাচ্ছেন? এখনই আমরা 14 সালে নির্বাচন করতে পারেন হিসাব করেছে, আমরা 24 সালে নির্বাচন করতে পারেন হিসাব হয়েছে, 18 সালে রাতের বেলা ভোট নিয়ে গেছে, আমাদের মতো হেলিকপ্টার আসতে হয়েছে ঢাকাতে। এত দরদ হয়ে গেল। আমি ওই দিন বলেছিলাম যে আপনি এই কথা বলার অধিকার এখন মাপ চাইতে হবে, মন্ত্রণালয় থেকে আপনার চলে যেতে হবে। ছাত্ররা এখনো কাতরাচ্ছে বিছানায় শুয়ে, তো তারপরে দেখেন 300 মতো মারা গেছে সাধারণ মানুষ, যারা শ্রমিক, তাদের কোন খবর কেউ রাখে না, খবর কেউ রাখে না। ছাত্ররা গেল কোথায়? সচিবালয়ে। সচিবালয়ে গিয়ে কি করলো? অটো স্লোগান ছিল
ওটা না মেধা মেধা মেধা, কি হলো? অটো না মেধা, অটো অটো। নরডামের ছেলেরা কি অটোর জন্য রাস্তায় গিয়েছিল আন্দোলন করতে? আপনার ভিখারুল মেয়েরা কি অটোর জন্য গিয়েছিল? হ্যাঁ, 2000-3000 আহত হতে পারে, তাদের 10 মাস এক্সট্রা রাখেন, 2 মাস পিছিয়ে দেন পরীক্ষা। যে আপনার এই মেধাদেরকে, এই মেধা দিনের পর দিন তারা লেখাপড়া করেছে অটো নেওয়ার জন্য। তারপরে গেল কারা? মেডিকেল টেকনোলজিস্ট, গিয়ে বললো আমরা ডাক্তার লিখবো। জাহিদ, ওই জাহিদ বলছে না ডাক্তার, আমি বললাম যে কালকে ডাক্তাররা মিছিল বের করবে, আসল ডাক্তাররা মিছিল বের করেছে, বাস। সরকারের বলে দেওয়া উচিত আপাতত কোনো দাবি দাওয়া নিয়ে আসা যাবে না। একজন কোথায় সব দাবি? আজকে আপনারা তো একটা আলোচনা করলেন না যে আসলে যে আন্দোলন, কিসের আন্দোলন জানেন আপনি? শুধু কি ভাঙচুর করতে তাই? পুরুষ শ্রমিক আপনার সমপরিমাণ কোথায় গেছে যে সম অধিকার দিতে পুরুষ এবং নারী শ্রমিক, নারী এবং সম অধিকার? চিন্তা করেন। এবার আমি আপনাকে এইটুকু বলতে চাই, একদম খোলা মনে বলেন, খোলা মনে বলি, মানে বিএনপি এই ধারণাটা বিএনপির মধ্যে হয়েছে কিনা যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে? আমার তো না, আমি তো এখনো বলবো বিএনপি যে জনপ্রিয় দল। 2009 সালে 8 সালের 29শে ডিসেম্বর বিএনপিকে 29টা আসন দেওয়া হয়েছে। 22শে জানুয়ারি নির্বাচন হয়েছে, ম্যাক্সিমাম আসন বিএনপি জামাত পেয়েছে, উপজেলা নির্বাচন 22 ভোট। তার মানে ওখানে 10% ভোট কেটে রাখা হয়েছে, ওই জনপ্রিয়। আসেন 2013 সালে যতগুলি আপনার সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে। 1,07,000 ভোট নির্বাচনে টঙ্গিপাড়া খ্যাত গাজীপুরে বিএনপি জয়লাভ করেছে। আপনি তাকে ফেলে দিবেন? এবার আপনি আসেন, বিএনপি 2বার ক্ষমতা হস্তান্তর করেছে ম্যাডাম খালেদা জিয়া। 30শে মার্চ 96 ক্ষমতা হস্তান্তর করে দিয়ে এসেছে, লক্ষ লক্ষ মানুষের জনসভায় বক্তৃতা করেছে। 2006 সালে সর্বজনের ক্ষমতা হস্তান্তর করার ঘোষণা দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ সহকারে। বিএনপি এরপরেও মাটি ছিল। আজকে এই দলকে আমার কোথায় তারা? আরে প্রধান বিচারপতি পালিয়ে গেছে, মন্ত্রী পালিয়ে গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, একজন আছে এখানে আনন্দ। এখানে আপনার এখানে টকশো করতে গিয়ে একজন মারামারি লাগছিল, এখানে আমার প্রায় ভেঙে গেছিল, তৈরি আবার এখানে করেন টকশো নিয়ে আসেন তো একজনকে 500 কোটি টাকা দেন, একজন আওয়ামী লীগের এমপি এখানে এসে এই টকশোতে অংশগ্রহণ করবে, পারবে? আসবে? আমরা কিন্তু এসেছি, বারবার মার্কে হাসপাতাল গিয়েছি, আবার উঠে এসে কিন্তু আমরা এসেছি। এত অপরাধ অপকর্ম করে দিয়ে সারা সমাজ ব্যবস্থা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। শুদ্ধাচার পুরস্কার দেন আপনি আইজিপিকে, যার কোটি কোটি টাকা যার হলো গিয়ে আপনি বেনজির, আজিজ, আসাদ, হারুন নাম বলেছে। আমি বেনজিরকে বলেছিলাম, আমার সাথে লাগছে একটা টকশোতে, আমার যখন এই কথা বললো আপনার যদি ব্যবস্থা না হলে, আমি রেখে আসলাম ইমরুল কাছে ডিবি অফিসে। ও কোথায় বন্দুক পেলো, বন্দুক যুদ্ধ করলো, আপনি প্রমাণ করতে পারবেন? নাহলে খুব আমি বললাম বেনজির হাবিবান হাবিব মুখের বলে বেনজির হাবিবান এই কথা বল, পরোয়া করে না কাউকে। কথা হলো সত্য কথাগুলি বলতে হবে। শেষ করে দিয়ে সেটা হলো আমার পাবনার ঈশ্বরদী 47 জন নেতাকর্মীকে 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন, 13 জনকে 10 বছর জেল দেওয়া হচ্ছিল। 9 বছর 10 বছর 25 বছর, কালকে হয়তো মুক্তি পাবে। ফাঁসি কেন ফাঁসি? আমি সেই ট্রেনে ছিলাম, ওই ট্রেনের ওই অনুষ্ঠানে পরিচালনা করেছি। যেদিন রায় হয় আমার উপর আঘাত করছে অতগুলো লোক আহত হয়। তাদের কথা আপনি এখনই মায়াকান্দা শুরু করে দিলেন। বিভিন্ন সহজ না, ছাত্ররা এখনো জাগ্রত, ছাত্ররা ছাড়বে না। আপনার মনে হয় একটা সম্পূরক বক্তব্য ছিল। আচ্ছা, উনি একটা স্লোগানকে নিয়েও আক্ষেপ করেছেন, নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ। এটা উনারা মনে করছেন যে ওনাদের প্রতি আসলে একটা অন্যায্যতা হচ্ছে। আচ্ছা, আমি প্রথমে হাবিব ভাইকে আমি লক্ষ্য করে বলছি, হাবিব ভাই অনেক সিনিয়র মানুষ, তিনি 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক, তার প্রতি আমাদের শ্রদ্ধা আসলে অবারিত। আমি যেটি বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে সেটির পেছনেও আপনাকে যেতে হবে, যে আন্দোলনটি আসলে কোত্থেকে কারা সংগঠিত করেছে। এই আন্দোলনের পেছনে এমন কিছু মানুষ ছিল, এমন কিছু স্টুডেন্ট ছিল যারা বিগত 8 বছর ক্যাম্পাসে তারা সক্রিয়, এবং ক্যাম্পাসে যদি ছাত্রদল ছাত্র শিবির পরিচয়ে কাউকে মারা হতো আমরা কিন্তু দাঁড়াতাম, সেটি 5 জন 10 জন 15 জনই ছিলাম। তো আন্দোলনের পেছনের দিকে যেতে হবে, যে আন্দোলনটা একদিনে হয়তো সংগঠিত হয়নি, এর পেছনের গল্প আছে।
এটা হচ্ছে ওই ধারাবাহিকতায় এই কোটানা মেধার জায়গায় চলে আসছে। এখানে এমন না যে ভাই আরেকটা জিনিস বলেছেন যে এটাও যদি একটু স্পষ্ট করেন যে এটা আসলে আপনাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল না, আপনাদের কোটার আন্দোলন ছিল, এই যে ওটা একটু যদি এটা আমি এটা এইভাবে বলছি যে এটা নানা সময় নানা ঘটনা ঘটেছে। আমরা কিন্তু ক্যাম্পাসে মোদি বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে আমরা সক্রিয় ছিলাম। আমি নিজে কয়েকবার হামলার শিকার হয়েছি, হসপিটালে ছিলাম। আজকের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি হামলার শিকার হয়েছেন, হসপিটালে ছিলেন। প্রত্যেকে আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। তো আমরা মূলত ক্যাম্পাসে 18 সালের পর থেকে যেই ধরনের ছাত্রলীগ আওয়ামী লীগ দ্বারা কোনো হামলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে কিন্তু আমরা দাঁড়িয়েছি। তো আমাদের কথা হচ্ছে যে এই হুট করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়নি, এর পেছনের গল্প আছে, সেই গল্পগুলো জানতে হবে। তো যে স্লোগান নিয়ে ব্যাপারটি হয়েছে সেটি তারই ধারাবাহিকতা একটা আন্দোলন হয়েছে। যেহেতু আমরা ক্যাম্পাসে সবসময় সক্রিয় ছিলাম, এই আন্দোলনের আমরাই শেষ যেটা গণতান্ত্রিক ছাত্রশক্তি যারা তাদের নেতৃত্বে মূলত এই আন্দোলনটি সংগঠিত হচ্ছে। এর সাথে ভাই যেটি বললেন যে এখানে সবার অংশ ছিল, অবশ্যই অংশ ছিল। এই আন্দোলন কিন্তু কোনো নির্দিষ্ট সংগঠনের আন্দোলন না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা পুরো জাতির একটা প্ল্যাটফর্ম হয়েছিল। এখানে সব দল মত নির্বিশেষে মানুষের অংশগ্রহণ ছিল। এই জন্য এই আন্দোলনকে আমরা বলছি ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলন যদি দেখেন, এই আন্দোলনের 6 বছরের রিয়াগব থেকে ওই 80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলন শহীদ হয়েছে। তো শহীদদের তালিকা দেখলে আপনি বুঝবেন এই আন্দোলন কোনো নির্দিষ্ট দল মতের না। এই আন্দোলন এই দেশের প্রায় 200-র মতো বিএনপি নেতাকর্মী মারা গেছে, হ্যাঁ সেটাও উনি বলেছেন। এটি বললাম যে একটি দেশে যখন ফ্যাসিস্ট বিরোধী শক্তি তারা তো ঐক্যবদ্ধ ছিল, তারা ভাই যেটি বললেন 20 বছর 17 বছর 15 বছরের দীর্ঘ জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি ফ্যাসিস্ট শক্তি, তার বিরুদ্ধে বিএনপির বিশাল জার্নি, মানে অনেক ত্যাগ তিতিক্ষা ছিল, অনেক মানুষের ঘর বাড়ি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, গুমের শিকার হয়েছেন। আমরা এই যে মায়ের ডাকের আমরা ওই তেজগাঁয়ের যিনি আছেন তার বাসায় আমরা গিয়েছিলাম, আপনি তাদের দিকে তাকাতে পারবেন না, তাদের চেহারার মধ্যে যে বেদনার ছাপ সেটি দেখলে আপনি মানে স্থির থাকতে পারবেন না। তো তারা তো নির্যাতনের শিকার হয়েছে, সেটি আমরা স্বীকার করছি, সেটিকে আমরা সবসময় নিন্দা জানিয়েছি, আমরা রাজপথে দাঁড়িয়েছি তাদের জন্য। এজন্য আমি মনে করি কারো অবদানকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সেটি বিএনপি জামাত যেই হোক, সবাই এই আন্দোলনের অংশীজন ছিল, সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের ভেতর দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে এই আন্দোলনটি মূলত এই পরিণতির দিকে গিয়েছে বলে যেতে চাই। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে প্রশ্নটা একটু লম্বা হতে পারে, সেটা হচ্ছে এরকম যে প্রশ্নটা, যেহেতু আপনার স্বৈরশাসনের পতন ঘটেছে, আপনার আমরা যদি আওয়ামী লীগ বিএনপি গত যে নির্বাচনগুলো আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীনের পর থেকে, আওয়ামী লীগ নয় বিএনপি, আওয়ামী লীগ বিএনপি, সেই ক্ষেত্রে যেহেতু বড় একটা দল আওয়ামী লীগ নাই, এখন একেবারেই নাই, মানে পলিটিক্যাল স্পেসে বা জনপরিসরে তার কোনো অস্তিত্ব নাই। তো সেই ক্ষেত্রে মোটামুটি এটা খুব অনুমিত, মানে ওয়াইল্ড গেস না, মানে এডুকেটেড গেস কিনা যে বিএনপি আসলে নির্বাচন হলে ক্ষমতায় যাবে। তাহলে এত সংস্কারের যে আমরা কথাগুলো বলছি, যে ভোটের ন্যায্যতা বা একটা অন্য, আমি সংখ্যার অনুপাত যদি ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলোর যে স্পেসের কথা, তো সেটাই তো একটা গণতান্ত্রিক দেশের চরিত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র, যে ছোট ছোট পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু তার নিজস্ব স্পেস খুঁজে নেয়। তো সেইটা কি দিন শেষে সম্ভব হবে কিনা? বিএনপির ব্যাপারে একটা কথা আমি একটু যোগ করি, যে আলোচনাটা আসলে একটু প্রিভিয়াস হাবিব ভাই এবং লুৎফর যেটা বলল, বিএনপির এই জুলাইয়ের যে ম্যাসাকার, জুলাইয়ের যে আপরাইজিং, সেটা সরিয়ে রাখি, মানে এই 15 বছর বিএনপি যে সাফারিং করেছে, আমরা কেউ একটু আলোচনার ক্ষেত্রে আমার খুব ভালো লাগলো, খুবই স্বতঃস্ফূর্তভাবে এটাকে অ্যাকসেপ্ট করছে, অ্যাগ্রি করছে, কিন্তু আমরা একটা জিনিস মিস করি, এই যে আওয়ামী লীগের সরকারটা একটা নিপীড়ক সরকার, জালিম সরকার, মানুষের মধ্যে কিন্তু ক্ষুব্ধতা তৈরি হয়েছে। এই ক্ষুব্ধতা কিন্তু 15 জুলাইতে তৈরি হয় নাই, তার মেলা আগে, বছরের পর বছর। আমি প্রায় বলি যে বিএনপির এক্সট্রাজুডিশিয়াল কিলিং, গুম, এগুলো বাদই দেন, ন্যূনতম ঘটনা হচ্ছে একটা মানুষের বিরুদ্ধে 50, 60, 70, 100 মামলা, তাকে সপ্তাহে 4-5 দিন কোর্টে দৌড়াতে হয়। আপনার কি মনে আছে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার কেঁদে ফেলেছিলেন যে ঢাকা শহরে রিক্সা চালায় ওনার কর্মী, ও এলাকায় যেতে পারেন ওভার দ্য ইয়ার্স। এই যে ঘটনাগুলো সামনে আসতে থাকলো, মানে আসলে জুলাইতে কি হয়েছে, বারুদগুলো একসাথে বিস্ফোরিত হয়েছে। এই বারুদ তৈরি হয়েছে কিন্তু 15 জুলাই না। এবং গুলির পর একজন খুবই পরিচিত পাবলিক ইন্টেলেকচুয়াল
সরকারকে চলে যেতে বলছেন ইত্যাদি ইত্যাদি, বা জুলাইয়ের পর অনেকে মনে করছেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার রাইট নাই। এখানে আমরা হাবিব ভাই তো আছেনই, সাকিব ভাই আছেন, সাইদ ভাইও, আমরা এই সরকারকে বহুদিন থেকে বলছি তার ক্ষমতায় থাকার লেজিটিমেসি নাই, বহু আগে এটা হারিয়েছে। তো এই ঘটনাগুলো আপনি যখন জালিম হয়ে ওঠেন, আপনার একজন মজলুম লাগে, আপনি কার উপরে অত্যাচার করেন, অত্যাচারিত লাগে। সো ওই রিসিভিং এন্ডে কিন্তু বিএনপি ছিল, এবং 13-14 আগ পর্যন্ত জামাতও ছিল। 13-14 পর জামাত ওয়াজ নট দ্যাট অ্যাক্টিভ বাকি 10টা বছর। এবং আমি বিশ্বাস করি বিএনপি যদি তার এই ফাইটটা না চালিয়ে যেত, বাংলাদেশে একটা কম্বোডিয়া বা উত্তর কোরিয়া হয়ে যেত। ক্রমাগত সরকারকে আপনি প্রেসার দিয়েছেন, ক্রমাগত সরকারকে রিয়াক্ট করতে হয়েছে, তার রেজাল্টে সরকার নানান রকম প্রতিক্রিয়া পেয়েছে। সো এই ক্রেডিট ইজ হিউজ, দ্যাট আই বিলিভ। ইন ফ্যাক্ট স্পেসের কথা বলছি আমি এখন, বরং আমার দলটাও সংখ্যার দিক থেকে খুব বড় দল নয়, কিন্তু আমি আলাদাভাবে এমন কিছু চাই না। রাদার আমি এখন বলি ইট ইজ আওয়ার টাইম। কেন? আগে যেটা ছিল, আমরা যখন আমাদের দলগুলো থেকে জনগণের সাথে কমিউনিকেট করতে যাচ্ছিলাম, তারা একটা কথা বলতো, আমি ব্যক্তিগতভাবেও দেখেছি, আপনাদের দল খুব ভালো কথাবার্তা বলছে, আপনাদের অনেক সুন্দর সুন্দর কথাবার্তা আছে, কিন্তু একে ফেলবেন কিভাবে, উনি তো 41 পর্যন্ত থাকছেন, ইত্যাদি ইত্যাদি। সো আমাদের ওই স্পেসটা আমরা তৈরি করতে পারি নাই। মানুষ তখন রাইটলি মনে করেছে যে এই পরিমাণ শক্তি হয়তো বিএনপিরই আছে, আমাদের ওই জায়গায় মাথা তুলে দাঁড়ানো টাফ ছিল। কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছে, ভাই দিল্লিতে তো কেজরিওয়াল দাঁড়িয়ে গেছে, আপনারা নতুন পার্টি কেন পারছেন না? আমি বলেছি কেজরিওয়ালকে আমাদের ফাইটটা করতে হয় নাই, কেজরিওয়ালকে আমাদের ফাইট করতে হয় না, একটা বিভৎস মাফিয়াকে ক্ষমতাচ্যুত করতে হয়। কেজরিওয়াল একটা ফেয়ার নির্বাচন হয়, এমনকি দিল্লিতে বসে মোদি ক্যাম্পেইন করেও হেরে যায়, এরকম একটা ইলেকট্রাল প্রসেস সেখানে আছে। সো দিস ইজ আওয়ার টাইম। আমি মনে করি এরপর যদি আমরা না পারি, আসলে আমরা ইনকেপেবল। এটা যদি সামনে একটা কিছু সময় থাকে, আমি এক্সপেক্ট করি লুৎফররাও দল তৈরি করবে। আমরা যেহেতু কেজরিওয়ালের কথা বললেন, যে এই দলগুলোর জন্য, মানে এই বড় বাহুবলীর বাইরে, এই যে যেটা আপনি বললেন যে ভালো ভালো কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, এদের তো একটা পলিটিক্যাল স্পেস নিশ্চয়ই আছে, সেটা নিশ্চয়ই করবে আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। তো সেই জায়গায় সংস্কারের আপনি কতখানি? সংস্কারেরও বাইরে প্রথম হচ্ছে, এই প্রথম আমরা বলতে পারছি তুমি আমাকে ভোট দাও, তুমি যদি ভোট দাও সে ভোট কাউন্টেড হবে, এবং আমি তোমার জন্য ভালো কিছু করব। আমার এখন এই জায়গাটা তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি এই সময়ে আমাদের মতো দলগুলো এমনিতেই স্পেস পাবে। আর ওই যে বললাম, প্রতিষ্ঠানগুলো যাতে আগের মতো কোনো রকম কোনো কোয়ার্সিভ স্টেপস না নেয়, সেটা তো আমরা এনশিওর করার জন্য আমাদের লড়াই জারি আছে। আর সামনে আরো অনেক আলোচনা হবে। আমাদের কি কিছুটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে? যদি থাকে, কতটুকু থাকবে, কোন জায়গায় থাকবে? লোয়ার হাউসেরই কি কিছু সিট, নাকি আমরা একটা আপার হাউস, যেটা ইভেন বিএনপিও বলছে, সেটাকে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে আনবো কিনা? সেই ক্ষেত্রে যেগুলোকে ছোট দল বলছে, তাদের যদি ভোটের যে পার্সেন্টেজ, সেই অনুযায়ী তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে। কিন্তু সব সরিয়ে রাখি, এক্সিস্টিং সিস্টেমে আমি মনে করি এই গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে, যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এখানে কাজ করার পরিস্থিতি আছে এবং আমাদের করতে হবে। এখন আমরা কোনোভাবে বলতে পারবো, ধরুন আমাদের এই ছোট দল, আমরা ইফতার পার্টি করব, আমাকে হোটেলের ভেতরে একটা ইনডোর ভাড়া দেয় না, অনেকে হচ্ছে অবাক লাগবে, নাগরিককে শক্তি রে শেখ হাসিনাকে ঠেলে ফেলার, কিন্তু ওইটাও দেওয়া হয় নাই। এখন কিন্তু ওই পরিবেশটা যেহেতু গেছে, এই এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারলে ওই বিলিভ যে আমরা ভালো করব। আমি একেবারে শেষ রাউন্ডে আপনার কাছে খুব সংক্ষেপে শুনতে চাই যে আসলে সংস্কারের জন্য সরকার যেটি আছে, তাদের কাছে আপনার 3টি বার্তা যদি দিতে চান, টপ 3 মেসেজ আপনি যদি দেন। আচ্ছা, সরকারের কাছে তো বার্তা দিতে চাই, কিন্তু তার আগে তো এখানে শক্তিটা কি, দেশ তো পরিচালনা রাজনৈতিক দলগুলো করবে। তো রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, রাজনৈতিক দলগুলোর ভিতর যদি গণতন্ত্র চর্চা না হয়, তো তাহলে এখানে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে? এই দল ধরুন গণতান্ত্রিক সংস্কৃতি যদি গড়ে না ওঠে রাজনৈতিক অঙ্গনে, তাহলে কি করে তারা ক্ষমতায় গিয়ে সেখানে সংস্কার করবে? কিংবা সংস্কার যদি কেউ করেও দেয়, সেটাকে কি করে ধরে রাখবে কিনা? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলের ভিতর আমরা তো আমাদের অভিজ্ঞতায় যেটা দেখি, যে বড় দল কিন্তু ছোট হয়ে যায়, কিংবা গণতান্ত্রিক দল হিসেবে শিক্ষিত দল ফ্যাসিস্ট হয়ে যায়। এগুলো কিন্তু আমরা দেখেছি। এগুলো আপনি মনে করছেন যে রাজনৈতিক দলগুলোর আগে সংস্কার প্রয়োজন? আগে আর পরে না, সংস্কারটা দরকার, এবং রাজনৈতিক দলের যে বিহেভিয়ার প্যাটার্ন, এটা চেঞ্জ করতে হবে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে, এবং গণতান্ত্রিক একটা সংস্কৃতি গড়ে তোলা দরকার। এবং সেইটা, কেননা যদি সংস্কার হয়, তা সংস্কারের অন্যতম শরিক রাজনৈতিক দলগুলো, হ্যাঁ, ছাত্র জনতা থাকবে, এবং সবাইকে সংস্কারের প্রশ্নে চুক্তিবদ্ধ হতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। এখন যদি বলি যে এই তো সরকার সেই পুরনো ব্যবস্থাটাই আছে, এই ব্যবস্থার সঙ্গে 16 জনকে 17 জন উপদেষ্টা যুক্ত হয়েছে,
তো এইটা তো তাদের পক্ষে তো এটা সম্ভব না, তাহলে এটা তাদের সময়কালও তো 1 মাস মাত্র। হ্যাঁ, তাহলে জনতার বলে তাকে বলিয়ান হতে হবে। রাজনৈতিক বলে অর্থাৎ আন্দোলনের মধ্য দিয়ে যারা এসছে, যারা এই সরকারের পতন ঘটিয়েছে, তাদেরকে ঐক্যবদ্ধভাবে পরিবর্তনটা আনতে হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক সরকার হতে হবে, অর্থাৎ পলিটিক্যাল পার্টির ইনক্লুশন ছাড়া। এই মুহূর্তে বিরাজমান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি উপদেষ্টা অবশ্যই, কারণ আপনি সংস্কারটা করবেন রাজনীতির, আপনি সংস্কার করবেন কনস্টিটিউশনের, আপনি সংস্কার করবেন কালচারের। এই 5ই আগস্টের আন্দোলন একটা ভীতির সঞ্চার করেছে যে ভবিষ্যতে এরকম সরকার হতে গেলে সবাই কিন্তু এই অভিজ্ঞতাটা মনে রাখবে। এটা কিন্তু আমাদের গণতন্ত্রকে 20 বছর এগিয়ে নিয়ে গেছে। এখন এটাকে প্রাতিষ্ঠানিকরণ করা সমস্যা হয়ে গেছে। যে আন্দোলন যে ছেলেরা করেছে অকুতভয় জীবন দিয়েছে, বারবার গুলির কাছে, কিন্তু কোনো কাঠামো নেই, মানে দলীয় কাঠামো নেই। যেটা আমি বারবার বলছি যে হয় তোমরা তোমাদের দলে চলে যাও, যে দলে সমর্থন করো, অথবা একটা দল করো। কাঠামো ছাড়া সংস্কার হয় না, কাঠামো ছাড়া রাজনীতি হয় না। আমি 137 জন সমন্বয়কের মধ্যে একজন, ঠিক এই পরিচয়টা কিন্তু একটা সময় কাজে লাগবে না। সো একটা দল করা প্রয়োজন তাদের। এখানে একটা প্রবলেম আছে, এই অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষতার একটা সেটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায়। এখন সেই জন্যই এটাকে আলাদা করা প্রয়োজন। যদি দল করতে হয় সরকার থেকে তো আলাদা করতে হবে। আমি মনে করি আরেকটা বিষয় আমি শেষ করবো, যেটা হাবিব ভাইও বলেছেন, হাবিব ভাই ইজ অ্যাবসলিউটলি রাইট, লুৎফুর রহমানও অ্যাবসলিউটলি রাইট। দেখুন বিএনপি, সাকিব ভাই বা অন্যরা যে চরম ত্যাগ করেছেন, 17 বছর নির্যাতিত হয়েছেন, এটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই। তবে ছাত্রদের কৌশলের কাছেই তো আওয়ামী লীগ পরাভূত হয়েছে প্রাথমিক পর্যায়ে, তারপরে সকল দল এসে জয়েন করার পরেই আন্দোলনটা সফল হয়েছে। এই ছাত্ররা যে কৌশলে আওয়ামী লীগকে, ইন্টেলিজেন্সকে পরাভূত করতে পেরেছে যে কোনো কারণেই হোক, সেটা এর আগে বিএনপি জামাত পারেনি। ঠিক ওই জায়গায় পার্থক্যটা ক্রিয়েট হয়ে গেছে। কেন পারেনি শেষ করে দিচ্ছি, সরকারের কাছে বিএনপি জামাতের ফ্রেমওয়ার্কটা জানা ছিল, এই জন্য পারেনি। তো সেক্ষেত্রে আমি মনে করি ছাত্রদেরকে একটা জিনিস বুঝতে হবে যে তারা যেটা করেছে এটার কৃতিত্ব তাদের, তবে কোনোটাই একচ্ছত্র কৃতিত্ব নেওয়ার উপায় নেই। 71 সালের পরে প্রবলেম হলো কোথায়? দেশ স্বাধীন করলো সবাই, বঙ্গবন্ধু হয়ে গেল শুধু আওয়ামী লীগের। আওয়ামীজাইশনের কারণেই ওটা কিছুটা ডিফেক্টিভ হয়ে গেছে। যেটা যেই প্রস্তাবটা, আচ্ছা আমি একটু সময় কম দিবেন, সুতরাং আপনারা প্রশ্ন করে নেই যে অন্তর্বর্তী সরকারকে অন্তর্ভুক্তিমূলক সরকার হতে হবে, যেটা উনি বলছেন যে সমস্ত রাজনৈতিক দলগুলো, সেটা একটা আলোচনা করেন। তারপর আমি একটু বলবো। সেটা প্রথম বিষয় হচ্ছে যে দেখুন আমাদের ইতিহাসে মানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রামগুলোতে ছাত্রদের কিন্তু সবসময় একটা অগ্রণী ভূমিকা ছিল। 52 সালে যান, ছাত্রদের অগ্রণী ভূমিকা। আপনি 60-এর দশকের আন্দোলন দেখেন, ছাত্রদের অগ্রণী ভূমিকা। 69-এর গণঅভ্যুত্থান দেখেন, ছাত্রদের অগ্রণী ভূমিকা। এমনকি 71 সালের যুদ্ধেও, যদিও সেটা সাধারণ সমস্ত মানুষ তখন যুক্ত হয়ে পড়েছে, শ্রমিক, কৃষক, এবং 69-এর গণঅভ্যুত্থানও শেষ পর্যন্ত শ্রমিক কৃষকের বড় অংশগ্রহণের জায়গা ছিল। 90-এর ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা, এবারও ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা। গ্রাউন্ডটা কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয়। ছাত্ররা যতক্ষণ না নামে ততক্ষণ পর্যন্ত আসলে ওই যাকে বলে যে জনগণের শক্তিটা, রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে জনগণের শক্তি ছাপিয়ে উঠবে, এই পরিস্থিতির সৃষ্টি হয় না। এখন আপনারা এই পলিটিক্যাল পার্টি ভার্সেস স্টুডেন্ট এরকম একটা জায়গা মানে করার কোনো প্রয়োজন আমি দেখি না। কিন্তু একটা পার্থক্য তৈরি হয়েছে। সেই পার্থক্যের জায়গাটা হচ্ছে যে রাজনৈতিক দল প্রভাবিত ছাত্র সংগঠনগুলো যেভাবে আগে এই আন্দোলনগুলোর মূলত নেতৃত্ব কিংবা ঐক্যর জায়গাটা তৈরি করেছে, এই গত 34 বছরে 90-এর পরে যদি আমি বলি, একটা পরিবর্তন ঘটেছে। সেটা হচ্ছে ছাত্র রাজনীতিটা নাই করে দেওয়া হয়েছে, ছাত্র আন্দোলনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলো হয়েছে বরকন্দাজ প্রশাসনের ছত্রছায়া, কতগুলো পেটোয়া লেঠাল বাহিনীর এক একটা একচ্ছত্র আধিপত্যের জায়গা। ফলে দেখা গেছে যে ছাত্র সংগঠনের বাইরেই সাধারণ ছাত্ররাই কিন্তু একটা স্পেস। দেখেন বুয়েটে কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসকে মোকাবেলা করেছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে। মানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা একটা আধিপত্য মোকাবেলার হাতিয়ারে পরিণত হয়েছে। এই যে জেনারেল স্টুডেন্টদের স্পেসটা তৈরি হয়েছে, এটা হচ্ছে জনগণের যে স্পেস, যেটা সাধারণত রাষ্ট্র কিংবা রাজনৈতিক দলের প্রভাবের বাইরে অনেক সময় দেখা যায় না। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনৈতিক দল এমনভাবে আওয়ামী লীগ দখল করেছিল যে এমনকি প্রথাগত রাজনৈতিক বিরোধী দলগুলি তো কোণঠাসা, মাঠের বাইরে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের সাহেব একা একাই খেলতেন। এখন সেই জায়গায় ছাত্র জনতা একটা স্পেস ক্রিয়েট করেছে যেখানে তার শক্তিটা তৈরি হয়েছে, এবং এই স্পেসের জায়গাতে তার রাজনৈতিক শক্তি তৈরি হবে। এটা সত্য, ইতিহাসে বড় দল ছোট হয়ে গেছে, যেটা একটু আগে সাইদ ভাই বললেন। গণতান্ত্রিক দল ফ্যাসিস্ট হয়ে গেছে। আরেকটা ইতিহাসও আছে, অনেক ছোট কিংবা নতুন দল বড় দলে পরিণত হয়েছে, এবং তারাই ইতিহাসের কিংবা
কি বলে রাষ্ট্রের চালিকা শক্তিতে পরিণত হয়েছে। আমি যে কথাটা বলবো, আপনারা বিএনপি জামাত এই যে ডিসকোর্স, এটা একটা আমাদের পরিচিত ডিসকোর্স। হ্যাঁ, বড় দল, তার নাম মানে 10 বার আসবে, কিন্তু বাকি দলগুলি সবসময় পলিসি অফ এক্সক্লুশন কিংবা আমাদের এক্সপ্রেশনের যে এক্সক্লুশন, এটার মধ্যে বাদ পড়ে যায়। বাংলাদেশে গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বড় দল বড় অত্যাচার সহ্য করেছে, সংগ্রামও বড় করেছে, কিন্তু আপনি যদি বলেন যে অনেক রাজনৈতিক দল, আমি দাবি করব আমরা নিজেরাই, নিশ্চয়ই আমি দাবি করব বিনয়ের সাথে যে আমরা নিজেরাই রিলেন্টলেসলি যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের স্বীকৃতি জনগণের মধ্যে আছে এবং সেই সংগ্রামই বাংলাদেশের জনগণের পক্ষে নতুন শক্তি তৈরি করবে। একেবারে শেষ দিকে লুৎফর রহমান, আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনতে চাই। আচ্ছা, আমি যেটা বলতে চাই এখন, এটি হচ্ছে আমরা 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যে চলমান 1 মাস চলছে, আমরা মনে করছি অভ্যুত্থান এখনো চলমান, অভ্যুত্থান চলছে। এখন নানাভাবেই নানা ধরনের ষড়যন্ত্র, যেটি সাকিব ভাই বললেন, এটি চলমান আছে। তো আমরা এই জায়গা থেকে মনে করি ছাত্র জনতার অভ্যুত্থান চলমান, আমরা ছাত্র জনতা মাঠে থাকবে। দেশের এই নতুন বাংলাদেশের যে যাত্রা, এই যাত্রাকে যারা ব্যাহত করতে আসবে, যেটি সে যেই হোক, যে নামে আসুক, প্রতিহত করার জন্য বদ্ধপরিকর। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক একেবারে এক কথা বলে এই জায়গা থেকে সরে আসতে হবে। এই যে ছাত্ররা রক্ত দিল, অবশ্যই তাদের স্যালুট দেব। 90-তে আন্দোলন করেছিলাম, ওই 82 সাল থেকে শুরু হয়েছিল, আমরা শেষ করছি, ওদের অস্বীকার করে যাবে না। সকলে মিলে একটা কথা হলো যে এইটা আওয়ামী লীগের পাপের ফসল, যদি কোটা ফিরে না নিয়ে আসতো তাহলে কি হতো আজকে বাংলাদেশে। একেবারে আমাদের সময় শেষ, একেবারে শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত সবাই ভালো থাকুন আর রাত্রির সঙ্গে থাকুন। ধন্যবাদ।